সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের এই গুটগুটে অন্ধকারে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1543তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো খুলনার বাই প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম হোসেনের জীবনের চরম আশ্চর্যজনক অলৌকিক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ওমান প্রবাসীর বাস্তব জীবন কাহিনী। আমার কফিল ছিলেন একজন পরী। প্রিয় বন্ধুগণ, আমরা যারা মিডল ইস্টে যাই, আরব দেশগুলোতে যাই, আমরা জানি আমাদের একজন স্পন্সর থাকে, কফিল থাকে, আরবাব থাকে। হয় তিনি পুরুষ হয় কিংবা নারী হয়, কিন্তু আমাদের আজকের গল্পের ইব্রাহিম ভাইয়ের কফিল ছিলেন একজন নারী। শুধু নারী নয়, তিনি ছিলেন একটা পরী। আর তিনি যে পরী ছিলেন ইব্রাহিম ভাই তা বুঝতে পারে প্রায় 12 বৎসর পরে। তার মানে তিনি 12 বৎসর পরীর মহলে চাকরি করে। এই 12 বৎসর পরে এই পরী তাকে এমন কিছু দেয় যাতে তার 14 পুরুষ আর কোনোদিন কোনো কিছু করে খেতে হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই আজ একজন বোবা মানুষ, কথা বলতে পারে না। তার অর্থ আভিজাত্য সয় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, কিন্তু কেন তিনি বোবা হয়ে গেলেন? পরীর মহলে এমন কি ঘটেছে যার জন্য পৃথিবীতে এসে ইব্রাহিম বোবা হয়ে গেলেন? না, এটা কোনো বানানো গালগপ্প নয়। এটা খুলনার প্রত্যন্ত এলাকার মধ্যবিত্ত পরিবারের সন্তান ওমান প্রবাসী ইব্রাহিমের সঙ্গে ঘটে যাওয়া এক ভয়ানক অলৌকিক বাস্তব ঘটনা। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই বাস্তব কাহিনীটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই ইব্রাহিমকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হোসেন, আমার বাড়ি খুলনা বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট 2টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে, সুন্দরবনের কাছাকাছি কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুয়াজ্জিন। আমাদের গ্রামের পাশেই একটা ছোটোখাটো মসজিদ রয়েছে। এই মসজিদে আমার বাবা মূলত মুয়াজ্জিনের চাকরি করে। যদিও সবাই আমার বাবাকে বলে, আপনি সেখানে ইমামতি করতে পারেন, আপনি তো ইমামতি করার যোগ্যতা আছে। কিন্তু আমার বাবা খুব বেশি দূর পর্যন্ত ইসলামিক লাইনে পড়াশোনা করেনি, তাই তো সবাই বলার পরেও আমার বাবা ইমামতি চাকরি করে না। যে মসজিদে একটা ইমাম রাখলেই হয়, সেই মসজিদে তারা একজন মুয়াজ্জিনও রেখেছে, কিন্তু সেই হিসাবে আমার বাবাকে মুয়াজ্জিনের বেতন দেওয়া হতো না। মাত্র অল্প কিছু টাকায় আমার বাবা সেখানে আজান দিতেন। আমার বাবা একজন প্রতিবন্ধী ছিলেন, ঠিকমতো হাঁটতে পারতেন না, আমার বাবার পায়ে প্রবলেম ছিলেন। এই সমস্ত দিক বিবেক বিবেচনা করে আমার বাবা ইমামতি চাকরি করেনি। আমার বাবা সবসময় বলতেন, ইমাম মানি হচ্ছে নেতা, ইমাম মানি হচ্ছে নেতা, আর নেতা কখনো পঙ্গু হতে পারে না, তাই আমি ইমামতি করব না। বাবা মুয়াজ্জিনি করতেন এবং সেই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনিও বেশ ভালো ছিলেন। ছোটোবেলা থেকে আমাদের এলাকারই একটা মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম। অল্প টাকা বাবার বেতন হলেও গ্রামের মানুষরা, বিত্তশালী যারা আছে, তারা প্রত্যেকে আমার বাবাকে সাহায্য সহযোগিতা করতেন। তাদের সহযোগিতায় আমি আস্তে আস্তে করে পড়াশোনা করতে থাকি। ক্লাস 8 পর্যন্ত আমি বেশ ভালোভাবেই পড়াশোনা করি, কিন্তু ক্লাস 8-এর পরে আমার আর পড়াশোনা করা হয় না। কারণ ক্লাস 8-এর পরে আমার পরিবারের খরচ বেশ বেড়ে যায়। গ্রামের মানুষ হয়তো আমার পড়াশোনা করার জন্য কিছু টাকা দিচ্ছে, সাহায্য সহযোগিতা করতেছে, কিন্তু আমার ঘরে যে খাবার নাই, আমার বড় বোন, আমার ছোট 2টা বোন, দাদি, মা, বাবা, এতগুলো মানুষের মুখে আহার তুলে দেওয়া আমার পঙ্গু বাবার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তো ক্লাস 8-এর বয়সে আমি আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটাই। আমি ছোটোবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম, কখনো নামাজ কাজা করতাম না। যতই ব্যস্ত থাকতাম, জমাতে শহীদ মসজিদে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করতাম। যাই হোক, এভাবেই যখন দিন আর রাতগুলো কাটতেছিল, আমি তখন আশেপাশে যে ধরনের কাজ পাইতাম সে ধরনের কাজই করতাম। ছোট বড় যেমন কাজ পাইতাম তেমন কাজই করতাম। এরকম করতে করতে প্রায় আরও 2 থেকে 3 বছরের মতো কেটে যায়। আমার বয়স তখন আনুমানিক প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি।
ওই বয়সে আসার পরে তখন আমি চিন্তা করলাম এভাবে হেঁটে এখানে সেখানে কাজ করি, লোকেরাও ভালো বলে না। আমার বাবা একজন মসজিদের মুয়াজ্জিন, যদিও কম টাকা বেতন কিন্তু সমাজ অনেক সম্মান। আমার বাবার যে মসজিদের চাকরি করতেন ওই মসজিদের সভাপতির একটা মাছের ঘের আছে, আপনারা হয়তো অনেকে বুঝবেন না, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, কিন্তু শুদ্ধ ভাষা হচ্ছে মাছের ফিশারি, মানে ওখানে মাছ চাষ করা হয়। তো যেখানে মাছ চাষ করা হয়, তো ওই লোকে একদিন আমার আব্বা ওনারে বললো যে আপনার তো অনেক বড় মাছের ঘের আছে, ওইখানে আমার ছেলের একটা চাকরি দেন। তো মসজিদের যিনি মানে সভাপতি ছিলেন, ওনার নাম ছিল হারুন সাহেব। হারুন সাহেব তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছেলেকে ওখানে চাকরি দিব। তো উনি আমাকে তখন নিয়ে গেলেন। তো এখানে একটা বিষয় কি জানেন, মাছের যে প্রচলন আছে এটা বুঝতে হবে, কোন সময় খাবার দিতে হবে, মানে পানি বুঝতে হবে, ওষুধ বুঝতে হবে, মোটামুটি অনেক নিয়ম কারণ আছে। তো আমি তো নতুন করে গিয়ে আর এত কিছু নিয়ম কারণ শিখতে পারবো না বা আমি জানি না। উনি তখন আমাকে বলে, ইব্রাহিম তোমার একটা কথা বলি, আমার এই মাছের ঘেরের মধ্যে প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ আছে। তো রাতের বেলায় অনেক দুষ্ট লোকেরা এসে মাছের মানে ঘেরে হচ্ছে বিষ ঢেলে দেয় অথবা অনেক ক্ষতি করে মাছের। তো যার জন্য তুমি একটা কাজ করবা, তুমি মাছের এই ঘেরটাকে পাহারা দিবা। আমি তোমাকে পাহারাদার হিসেবে রাখলাম, তুমি সারা রাত ভর এটা পাহারা দিবা, এই তোমার দায়িত্ব, এটাই হচ্ছে তোমার চাকরি। এবং আমি তোমাকে ভালো বেতনই দিব। দিনের বেলায় তোমার আসার দরকার নাই, সন্ধ্যার পরে আসবা। ওরা যারা কাজ করে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন তুমি এখানে কাজ করার জন্য মানে তখন তুমি আসবা। তো এরা কিন্তু ওই ফিশারির পারে মানে মাছের ঘেরের পারে ঘুমাতো না, এরা বাড়িতে গিয়েই ঘুমাতো। ওনার বাড়িতেই লোকজন থাকার জন্য ঘর আছে, ওই ঘরেই তারা ঘুমাতো। তো আমার শুরু হলো প্রথম দিনের ডিউটি। আমি প্রথম দিন ডিউটি করতেছি, মানে প্রথম রাতে আর কি, বেশ ভালোভাবেই সময়গুলো কাটতেছিলাম। এবং এটা ছিল অনেক মানে চারপাশে অনেক ফসলি জমি আছে, জমির মাঝখানে উনি নিজেই পুকুরটা বানিয়েছে এবং সেখানে মাছ চাষ করার জন্য। আশেপাশে তেমন কোনো ঘরবাড়ি নেই, একেবারে জনশূন্য একটা এলাকা, চারপাশে শুধু ফসলের জমি, বিঘায় বিঘায় ফসলের জমি। আর আপনি বুঝতেই পারেন ফসলের যখন ধান গাছগুলো বড় হয় তখন বাতাসে ধান গাছের সঙ্গে যে দোলন খেলে, এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর বিশেষ করে এটা যদি হয়ে থাকে কোনো চন্দ্রিমা রাতে, তা তো ভোলার মতোই না। আমি পুরো চন্দ্রিমা রাতে এই ঘেরের পারে বসে থাকতাম, ঘাস আপনার ধান গাছের সঙ্গে চাঁদের আলোর এক মিষ্টি প্রেম লুকোচুরি খেলা আমি দেখতাম সারা রাতভর। এভাবে প্রায় অনেকগুলো রাত কেটে যায়। আমি এখানে চাকরি করি। একদিন হলো কি, একটা সময় হলো কি, এই মাছের ঘেরের চারপাশের যে জঙ্গলগুলো আছে, মোটামুটি জঙ্গলগুলো আস্তে আস্তে করে অনেকটা বড় হয়ে গেল, মানে গাছগাছালিগুলো বড় হয়ে গেছে। তো বড় হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কাজ করতো শহীদ ভাই বলে একটা লোক আছে, উনিও মাছের ঘেরেই কাজ করে। শহীদ ভাই তখন করলো কি, একদিন নাকি এটা পরিষ্কার করতে গেছিল। তো পরিষ্কার করতে যাওয়ার পরে উনি পরিষ্কার করছে সারাদিনে, মোটামুটি পশ্চিম পাড়টা বেশ ভালো করে পরিষ্কার করছে। করার পরে আমি যখন রাতের বেলা আসছি, আমারে বলে, ইব্রাহিম তুমি একটা কাজ করবা, রাতের বেলায় তো তুমি শুধু পাহারা দাও, তোমার তো মানুষ পাহারা দিলে হবে না, তোমাকে অন্য কিছুও পাহারা দিতে হবে। আমি তখন বললাম যে শহীদ ভাই এটা কি বলেন, অন্য কিছু পাহারা দিতে হবে মানে অন্য কি পাহারা দিব? উনি বলে, আমি খুব খেয়াল করে দেখলাম সাপে অনেক মাছ খেয়ে ফেলে, এবং আমি আজকে যখন এই চারপাশটা পরিষ্কার করি তখন পশ্চিম পাড়ের আর উত্তর এবং পশ্চিম পাড়ের কোণার মধ্যে আমি বিশাল আকৃতির একটা সাপ দেখলাম। এই সাপটা মূলত প্রতিদিন কম করে হলেও 3 থেকে 4টা মাছ খায়, আমার একটা ধারণা। সো তুমি খুব ভালো করে পাহারা দিবা এবং রাতের বেলায় লাঠি নিয়ে বের হবা, লাঠি নিয়ে যাবা, যখনই সাপটাকে দেখবা তখনই সাপটাকে মেরে ফেলবা। এবং আমি অনেক খোঁজাখুঁজি করছি, একবারই দেখছি এটা গর্তের মধ্যে ঢুকে গেছে আর বের হয় নাই, এবং সম্ভবত রাতের বেলায় খাবার খাওয়ার জন্য বের হবে। যদি রাতের বেলায় বের হয় তাহলে অবশ্যই তুমি সাপটাকে হত্যা করবা। এই কথা আমাকে শহীদ ভাই বলল, তিনি এই মাছের ঘেরেই কাজ করে। আমি তখন বললাম যে আচ্ছা শহীদ ভাই ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে আমি অবশ্যই এটাকে মেরে ফেলবো, আমি চেষ্টা করব এটা বের করার জন্য, এটা কই আছে। উনি আমাকে বলল আচ্ছা ঠিক আছে। তো ওনার সঙ্গে এভাবে আমার কথাবার্তা হলো, এবং কথাবার্তা হওয়ার পরে উনি যথারীতি চলে গেছে বাড়িতে, মানে রাতের বেলায় ঘুমানোর জন্য চলে গেছে। তো সেদিনটাতে আমি বেশ পাহারায় বসাইলাম, হাইটা 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 এই পাশ ও পাশ চারপাশেই দেখতেছি কোথাও কোনো সাপ আছে কিনা বা কোনো সাপ নামলো কিনা, এগুলো পাহারা দিচ্ছিলাম। কিন্তু আমি কোনো সাপ টাপ দেখলাম না, কোনো সাপ গোপ আমার চোখে পড়লো না। রাত পেরিয়ে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে শহীদ ভাই তখন আসছে, আইসা আমারে বলে, ইব্রাহিম ভাই কোনো সাপ টাপকে দেখছেন? আমি বললাম না রে ভাই, সারা রাত তো আমি এই দিঘির মানে এই পুকুরের চারপাশে হাঁটাহাঁটি করলাম, আমি ভাই কোথাও কোনো সাপ টাপ দেখি নাই। উনি বলি, আপনি কী খোঁজাখুঁজি করছেন? অবশ্যই সাপ আছে, আমি এক রাতে এরকম 10টা সাপ মারছি এমন রেকর্ডও আছে।
তো আমি তো আসলে ওদের মতো অতটা মাছের প্রতি এক্সপার্ট না, মানে এত ভালো আমি কাজ করতে পারি না। আমি তখন বললাম যে আচ্ছা ভাই, আপনাদেরটা আপনারাই ভালো বুঝেন, আমি তো ভাই এত কিছু আপনাদের মতো বুঝি না। তো এরপরে আমি প্রতি রাতে পাহারা দিই এভাবে 3 রাত কেটে যাওয়ার পরে একটা রাতের বেলায় এক রাতে হঠাৎ করে উনি যেই পাড়ের কথা বললো ওই পাড়ের মধ্যে আমি একটা সাপ দেখতে পেলাম। এবং আমি আমার জীবনে যত সাপ দেখেছি এই সাপটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম রকম। মানে ব্যতিক্রম বলতে কি, সাপটা মনে হয় যেন সাপের শরীরে বিভিন্ন রকমের কালার, মানে বিভিন্ন ধরনের কালার দিয়ে করা। এবং আমার কাছে মনে হয় যে কেউ একজন এই সাপটাকে পেন্ট করে রাখছে, মানে কালার করে রাখছে, এত সুন্দর। এবং এটা দেখে মনে হলো যে এটা কোনো উড়ন্ত সাপ হবে, একেবারে যে অনেক মোটা তা নয়, চিকন করে বাট অনেকটা লম্বা। তো এই সাপটাকে দেখার পরে আমি একটু প্রথমে ভয় পেয়ে গেলাম যে এরকম সাপ তো আমার জীবনে কখনো দেখি নাই, এবং এই সাপটা কোত্থেকে আসছে। সাপটাকে অনেকবার দেখলাম বাট আমি কোনো কিছু বললাম না। তো সারাটা রাতে আমি দেখছি, এটা মোটামুটি সারাটা রাত আমি যখন ওই পারে গেছি এটা আমার সামনে পড়তো, ওইখানেই বসে থাকতো, এবং এই সাপটা পানিতেও নামতো না। এভাবেই আপনার রাতটা কেটে গেল। পরের দিন রাতের বেলায় আমি যখন কাজে আসি, শহীদ ভাই আমারে বলে, ইব্রাহিম ভাই সাপ কি দেখছিলেন? আমি বললাম ভাই সাপ তো একটা দেখছিলাম কালকে রাতে। তুমি বলে মারছেন? আমি বললাম না ভাই মারি নাই। উনি বলে আরে ভাই আপনি কি বোকা না গাদা, আপনি ফিশারির পারে আপনার সাপ দেখেছেন, আপনি মারবেন না? আপনি মারেন নাই কেন? আমি বললাম ভাই আগে আপনি আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, এরপর যদি আপনি বলেন যে মেরে ফেলা উচিত ছিল তাহলে আমি আপনার বকা সহ্য করব। আসলে ভাই সাপটা অনেক মোটা ছিল না, বেশ চিকন এবং অনেক লম্বা একটা সাপ ছিল। এই সাপটা দেখতে একটু ভিন্ন রকমের, মানে অনেক রকমের কালার আছে সাপের গায়ে, যেটা দেখে আমার কাছে নর্মালি সাপ মনে হয় নাই। আর আরেকটা বড় কথা হচ্ছে এই সাপটা কখনো মাছ খাওয়ার উপযোগী না। উনি আমার দিকে তাকিয়ে বলে, ভাই আপনি কত প্রজাতির সাপ চিনেন? কত রকমের প্রজাতির সাপ আছে আপনি জানেন? কত রকমের সাপ আছে যা আমরা জীবনেও দেখি নাই। মাছ খাওয়ার জন্য বিভিন্ন ধরনের সাপেরা আসে, চিকন হোক আর মোটা হোক, আপনার তো সেটা জানার দরকার নেই। আপনাকে বলেছি সাপটা মেরে ফেলার জন্য, আপনি সেটা মেরে ফেলবেন। আমি বললাম ভাই আপনি বলেছেন, আপনার কথা আমি শুনেছি, কিন্তু আমার কাছে মনে হলো যে এটাকে আমি মারতে পারবো না। উনি বলে ঠিক আছে, আপনি যেহেতু মারতে পারবেন না, আজকে আপনি আর আমি একসাথে পাহারায় বসবো। তো আপনি আর আমি একসাথে পাহারায় বসবো এবং আমি সাপটাকে মেরে ফেলবো। উনি কথা বললো। এই কথা বলার পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। ওনার সঙ্গে আমার এই কথা হয়েছে। হওয়ার পরে রাতের বেলায় উনি আর আমি আবারও সেই পশ্চিম এবং উত্তর পাড়ে গেলাম সাপটারে দেখার জন্য। কিন্তু পশ্চিম আর উত্তর পাড়ে যাওয়ার পরে যা দেখলাম ওখানে কোনো সাপ নাই। গতকালকে রাতে আমি সারাটা রাত এই সাপটাকে দেখলাম, বাট আজকে আমি আর সাপটাকে দেখতে পেলাম না, মানে সাপটা নাই। তো সারাটা রাত সাপটারে খুঁজলাম, দুজনে মিলে পাই নাই। এরপরে রাতে হলো কি, আমি আবারও যখন গেলাম তখন সাপটাকে আমি আবারও দেখলাম। তো আমি তখন যেটা দেখলাম, মানে আমি তখন যেটা ধারণা করলাম, আমি যখনই ওখানে যাচ্ছি আমি তখনই সাপটাকে দেখি, কিন্তু যখনই ধরেন শহীদ ভাই যায়, শহীদ ভাই সাপটাকে দেখতে পায় না। তার মানে এই সাপটা স্পেসিফিক আমার সামনেই আসে, শহীদ ভাইয়ের সামনে আসে না। আমার কাছে বিষয়টা তখন এরকমই মনে হলো। তা না হলে এই সাপটাকে তো শহীদ ভাইও দেখতো, শহীদ ভাই তো দেখতে পায় না। শহীদ ভাই যেহেতু দেখতে পায় না, তার মানে এটা শহীদ ভাইয়ের সামনে যায় না, এটা আমার সামনেই আসে। তো মোটামুটি সেরাটাও কেটে গেল। এরপরে প্রায় প্রতি রাতে আমি সাপটাকে দেখতাম। এবার যিনি মালিক ছিল হারুন সাহেব, উনিও বলতেছে যে প্রচুর মাছ সাপেরা খেয়ে ফেলে। উনি বলে সাপে আমার প্রচুর মাছ খাইতেছে, তোরা সাপ মারিস না। এবার আমার নামে বিচার দিল, শহীদ ভাই আমার নামে বিচার দিল যে আপনার ওই রাত পাহারাদার নাইট গার্ডে সাপ দেখে কিন্তু সাপ মারে না, ওই সাপের প্রতি খুব মায়া। কথা বলার পরে আমার মালিক তখন বললো একটা কাজ কর, শহীদ ভাই বললো শহীদ একটা কাজ কর, এই ফিশারির চারপাশে তোরা নেট দিয়ে দে, যাতে সাপ আটকায়, এভাবে নেট দিয়ে দে। কথা বলার পরে উনি তখন কী করলো, চারপাশে নেট দিয়ে দিল, মানে সাপ যাতে আটকায় যায়, মানে আপনার মাছের ঘেরেতে নামার সময় এরকমভাবে চারপাশটাতে খুব সুন্দর করে উনি তখন নেট দিয়ে দিল। তো নেট দেওয়ার পরে সব সময় সাপ পড়ে, এটার মধ্যে সাপ পড়ে, সাপ পড়ে, সাপ মরে, এরকম করতে করতে সাপ পড়ে। সকালবেলা উনি যখন আসে উনিও সাপ মারে, আমি আবার মারি টারি না। এরকম করে প্রায় অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে আমি দেখলাম কি, যে ওই জায়গাটার মধ্যে, মানে যে জায়গাটায় আমি সবসময় ওই কালারিং সাপটাকে দেখতে পেতাম, ওই কালারিং সাপটা নেটের মধ্যে জড়ায় গেছে। মানে ওই যে নেট আছে, নেটটার একদম জড়ায় গেছে, মানে ওর মাথাটা আটকায় গেছে, বডিটা আটকায় গেছে নেটের মধ্যে। এবং এটা দেখার পরে আমি তখন আপনার ভোর রাত বলতে কি ফজরের আজানেরও প্রায় খানিকটা আগ মুহূর্তে। তো সাপটার দিকে আমার তখন টর্চ লাইট ছিল, হাতে টর্চ লাইট মারলাম, বাইরে দেখি যে পুরো জালটাকে একদম পেঁচায়া টেঁচায় আছে। তো আমি তখন মনে মনে চিন্তা করলাম,
বিশ্বাস করেন সাপের কালারটা এত সুন্দর ছিল ভাই, এরকম সাপ আমি আমার জীবনেও দেখি নাই। মানে আমার জীবনে প্রথম দেখলাম আর কি এরকম কোনো সাপ। তো আমি তো শিওর হয়ে গেলাম যে এই সাপটা যে এখানে আছে, এবং ইব্রাহিম ভাই সরি আপনার এই শহীদ ভাই যদি সকালবেলা আসে, উনি তো প্রথমে এসেই সাপটাকে মেরে ফেলবে। তো এত সুন্দর একটা সাপ মেরে ফেলবে, আমার জানি কেমন সাপের জন্য এক মায়া বেড়ে গেল। মনে হলো যেন আমি সাপের দিকে তাকিয়ে আছি এবং একইভাবে সাপও আমার দিকে তাকিয়ে আছে। মানে আমার কাছে এরকমটা মনে হচ্ছে যে আমি সাপের দিকে তাকিয়ে আছি এবং সাপও আমার দিকে তাকিয়ে আছে। ভিতরে তখন এরকম একটা অনুভূতি আসতেছে। তো তারপর আমি বুঝলাম না বুঝে করলাম কি, ওখানে দাঁড়ায় আছি, অনেকক্ষণ দাঁড়ায় আছে, হাতে টর্চ লাইট আছে, টর্চ লাইটটা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সাপটারে মারবো না ছেড়ে দিব না কি করব না কোনো কিছুই বুঝতে পারি না। তখন ফজরেরও আজানের টাইমটাও হয়ে গেছে। আমি তখন দেখলাম, আমি তখন সাপটারে আমার যে লাঠিটা আছে লাঠিটা সাপের সামনে নিলাম। তো আমি চাইলেই কিন্তু 1 সেকেন্ডে সাপটাকে মেরে ফেলতে পারি, ঠিকমতো একটা বাড়ি দিলেই সাপটা মরে যাবে, কারণ এটা একদম পেঁচা টেঁচা পাড়ের দিকে চলে আসছে, পানির দিকে না। তো আমি তখন চিন্তা করলাম যে সাপটাকে মেরে ফেলবো, মানে লাঠিটা যখন সাপের সামনে নিলাম, ওই কোনো অনুভূতি নেই, মানে সাপ ওই লাঠিটাকে ধরতেছে না, কামড় দিচ্ছে না, বা আমার মনে হলো যেন সাপটা খুব অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। একটা সময় আমি চিন্তা করলাম যে সাপটাকে আমি মারবো না, সাপটাকে ছেড়ে দিব। কিন্তু ভাই আমি তো জীবনে কোনো দিনও সাপ মারিও নাই, বা সাপ দেখলে আমি ভয় পাইতাম। মানে ছোটোবেলা থেকে আমি একটু অন্যরকম ছিলাম, একটু মেয়েদের মতো ছিলাম, সাপ দেখলে ভয় পাইতাম। এখন এই সাপটারে আমি ছাড়বো কেমনে? এটা গেলে যদি আমার কামড় দিয়ে দেয়, কারণ সাধারণত সাপের কাছে গেলে সাপ কামড়ে দিবে। আমার মনের ভিতর তখন কেন জানি মনে হলো যে না, এই সাপটা মনে হয় আমারে কামড় দিবে না, এই সাপটা মনে হয় আমারে কামড় দিবে না, এটা আমার মনে হয়েছে। তো এরপরও সামনে যেতে ভয় পাইতেছি, না রে সামনে গেলে যদি মানে মেরে ফেলে, যদি কামড় দেয়, এটা সেটা ভয় পাইতেছি। এবার করলাম কি, আমি এই যে জালটা আছে এই জালের 2 পাশটা কাটলাম, এই পাশ ওই পাশ 2 পাশে কাটছি। কাটার পরে আমি করলাম কি, এক পাশে দিছি, মানে বাঁধলাম। বাঁধার পরে সাপটা তো আর নড়তে পারে না, পুরো জালটাকে পেঁচিয়ে বসে আছে। তখন লাঠির সাহায্যে আমি তখন করলাম কি, এই সাপটারে একটা বস্তার মধ্যে ঢুকাইছি, মানে লাঠির সাহায্যে সাপটারে একটা বস্তার ভিতরে ঢুকাইছি। বস্তার ভিতরে ঢুকাইতেছি এবং ঢুকাইতেছি সাপটার মোটামুটি ভিতরে ঢুকানোর পরে তখনই ফজর আজানটা দিয়ে দিছে। আমি তখন সাপটারে জালটা সহ পেঁচিয়ে মানে আপনার ভিতরে ঢুকিয়ে ফেলছি। একটা বড় আপনার ছিল, বস্তা ছিল, বস্তার মধ্যে ঢুকাইছি। তো ঢুকাইয়া উপরটা আমি তখন এইভাবে, সাপটা কিন্তু নড়াচড়া করে না, এটা কিন্তু মরেও নাই বাট নড়েও না একদম। তখন আমি করলাম কি, উপরের দিকে এটারে একটা বান দিলাম, রশি দিয়ে বান দিয়ে, তারপর এইভাবে মানে মাটিতে প্যাঁচা তারপরে নিতেছি। আমি এটাতে ধরতেছি না যদি কামড় দিয়ে ফেলে। খুব কষ্ট করে রিস্ক নিয়ে কিন্তু ঢুকাইছি, ঢুকানোটা এত সহজ ছিল না। এবার করলাম কি, এটারে বাইদা টাইনে নিয়ে যেতেছে। টাইনে নিচে এমন সময় হঠাৎ করে আমার মালিক কোত্থেকে জানি চলে আসছে। উনি কিন্তু কখনোই এরকম ফজরের আগে উনি আসে না। তো আমারও আসলে জানা ছিল না যে আজকে সকাল থেকে মাছ বিক্রি শুরু হয়ে যাবে, মানে জেলেরা আসবে মাছ ধরার জন্য, সকাল থেকে মাছ বিক্রি করবে। উনি এসেই দেখছে যে আমি ওইটা টাইনে আনতেছি বস্তাটা। উনি আমার দেখে লাইট টিপ দিচ্ছে, আমার দিকে টিপ দেওয়া, আমার দিকে তাকে হাসতেছে। পরে আমি কী করলাম, এটা ছেড়ে দিয়ে চলে আসি। আমি ধরে মুখের মধ্যে একরকম বান দিয়ে ফেলছিলাম, রশি দিয়ে বাইন্দা তারপরে কিন্তু টাইনে আনতেছি। মানে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে এরপরে না কাউকে দিয়ে আমি এটা কেটে তারপরে এটাকে আমি ছেড়ে দিব। আমাদের এলাকায় একজন লোক আছে, উনি আবার সাপ কোপ ধরে, মানে সাপটা ধরে আর কি, ওনার কাছে নিয়ে আমি ছেড়ে দিব সাপটাকে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার। তো মালিক আমারে বলতেছে এটার ভিতরে কি? আমি বললাম যে না মালিক, কিছুই না। আমারে বলে যে ইব্রাহিম মিথ্যা বলিস না, তোর বাবা একজন মুয়াজ্জিন মানুষ, সত্যি কথা বলে এটার মধ্যে কি? আমি তখন ওনার দিকে তাকে থেকে বলতেছি যে মালিক আসলে এটার মধ্যে একটা সাপ আছে। উনি বলে সাপ? এই তুই কী বলিস, বস্তার মধ্যে সাপ কোত্থেকে আসলো? আমি বললাম যে আমি বস্তার মধ্যে সাপেরে ঢুকাইছি। উনি বলে কেন? আমি বললাম সাপটার যদি সকালবেলা আপনার শহীদ ভাই দেখে, শহীদ ভাই তো মেরে ফেলবে। আমার কাছে মনে হচ্ছে যে সাপটা যদি না মারে আমি খুব খুশি হব। উনি আমারে বলে মানি, সাপে আমার দুনিয়ার মাছ খেয়ে ফেলতেছে, তুই সাপ মারবি না? মানে এইটা কি বললি? এইটা বলি উনি তখন করলো কি, লাঠিটা নিয়েই, আমার হাতের যে লাঠিটা ছিল লাঠিটা নিয়ে বস্তার উপর দিয়ে সাপটাকে মারতে শুরু করছে। মারতেছে অনেকক্ষণ ধরে পিটাইতেছে। আমার ভিতরটা তখন খুব কষ্ট হইতেছে, রে ভাই সাপটারে এত কষ্ট করে বস্তার মধ্যে ঢুকাইলাম, উনি যাতে না মারে, সাপটাকে না মারে, সেই সাপটার উনি মেরেই ফেললো। ইচ্ছা মতো পিটে আমারে বলে বস্তার মুখ খোল। আমি বললাম যে দেখেন আমি বস্তার মুখ খুলতে পারবো না, আমার ভয় লাগে, সাপে যদি আমাকে কামড় দেয়। উনি বলে আমি যেভাবে পিটাইছি এটার মধ্যে একটা পিঁপড়া থাকলে তাও মরে যাবে, সাপ তো দূরের কথা। আমি তখন বললাম যে দেখেন আমি খুলতে পারবো না, আর ভয় লাগে।
উনি তখন আমারে বলে তোরে আর কাজেই রাখবো না। এইটা বলে উনি নিজেই তখন বস্তার মুখটা খুললো। কিন্তু অবাক করা বিষয় হলো এইটা, বস্তার মুখ খোলার পরে বস্তার ভিতরে কোনো সাপই নাই, মানে বস্তার ভিতরে পুরোই ফাঁকা, কোনো সাপ নাই। উনি তখন অনেক রাগান্বিত চোখে আমার দিকে তাকালো, তাকাই বললো, ইব্রাহিম তুই যে বললি বস্তার ভিতরে সাপ আছে এবং এই সাপেরে তুই মুখ বাইদা টাইনে নিয়ে যাচ্ছিস, আর আমি তো বস্তার মধ্যে কোনো সাপ দেখতে পাচ্ছি না, তাহলে এতক্ষণ যে আমি লাঠি দিয়ে আমার বল খরচ করলাম এটা পুরোটাই বৃথা। আমি বলি, মালিক বিশ্বাস করেন আমি এটার মধ্যে সাপ ঢুকাইছি। উনি বলে, সাপ তুই ঢুকাইলি কেন? তুই তো সাপ মেরে ফেলবি, তোর তো সাপ এটার মধ্যে ঢুকানোর কথা নাই, সাপ কেন ঢুকাইলি? তুই কালকে থেকে আর কাজে আসিস না। আমি তখন বললাম যে এটা আপনি কি বলেন? উনি বলে, হ্যাঁ আমি যেটা বলছি এটাই, তুই কালকে থেকে আর কাজে আসবি না, তুই চলে যা। মানে উনি আমাকে একরকম বিদায় করে দিল। তখন পর্যন্ত কিন্তু সকাল হয়নি, আজানের পরে আমাকে বিদায় করে দিছে। আমরা বলছে মাসার মধ্যে তোর যত জামা কাপড় আছে সব নিয়ে চলে যাবে। মানে খুব রেগে গেছে আমার উপরে, আমাকে রাখছে সাপ মানে সাপ মারার জন্য, অথচ আমি সাপ বাঁচাইতে আসি। এটাই হচ্ছে উনি আমার উপরে রাগ আর কি। পরে আমারে বলে যে তুই ব্যাগ ট্যাগ যা আছে, তোর জামা কাপড় যা আছে সব কিছু নিয়ে এখান থেকে চলে যা। তা আমি আর কী করবো ভাই, অন্যের চাকরি করি, সে যদি চলে যেতে বলে তাহলে কি আর থাকা যায়? তাহলে তো আর থাকা যায় না। এরপর আমি তখন করলাম কি, এখান থেকে যত মালামাল আছে আমার সব কিছু ব্যাগের মধ্যে ঢুকে আমি বাড়ির পথে রওনা দিছি। বাড়িতে চলে যাব। তো বাড়িতে যাচ্ছি, পরে আমার আম্মা আমারে বলে, কী রে তুই ব্যাগ ট্যাগ নিয়ে তো সকালবেলা আসলি কেন? আমি সাধারণত ওই মাসার মধ্যেই ঘুমাই আর কি, সারা রাত পাহারা দিই, সকালবেলা মাসার মধ্যেই ঘুমাই। তো আজকে আমি বাড়িতে চলে আসছি। পরে মা আমারে বলে, কী ব্যাপার ইব্রাহিম আজকে বাড়িতে চলে আসলি? আমি বললাম, মা শরীরটা ভাল লাগতেছে না, আমি এই জন্য চলে আসছি। আমার মা তখন আমারে বলে, না রে বাজান, আমার কাছে মনে হয় তোর কিছু একটা হইছে। আমি যে, না মা আমার কিছুই হয় না, আমি ঠিক আছে। তাও মা বলতেছে যে, না তুই মায়ের কাছে সত্যি কথা বল যে তোর কোনো কিছু হয়েছে কিনা। আমি বললাম যে, না মা আমার কিছুই হয় না, আমি ঠিক আছে। তো এরকম করে আমি তখন রাতে ঘুমাই গেছি, আর আপনি সকালবেলা ঘুমাই গেছি। জোহরের নামাজের পরে আমার আব্বা এসে আমার গালাগালি করতেছে মসজিদ থেকে, বকাবাদ্য করতেছে। আমার ছোটো বোন দুইটা তখন বাড়িতে, একটা আমার বোনের তখন আমাদের বিয়ে হয়ে গেছে, একটা বোনকে বিয়ে দিয়ে দিছে, আর একটা বোন ঘরে আছে। আব্বা এসে তখন গালাগালি করতেছে, ওর সাপের প্রতি মায়া, ওর সাপ মারে না, সাপ বস্তায় নিয়ে ঘুরে, সেগুলো মাকে বলছে। তখন আমার ঘুম ভেঙে গেছে। আব্বা বকাবাদ্য করতেছে, তুই নামাজ পড়িস না, আজকে নামাজও পড়লি না। আমি তখন গেলাম নামাজ পড়ছি, নামাজ কালাম পরে আসছে, ভাত খাইছি। পরে মা আমারে বলে, কী হয়েছে রে বাবা? আমি বললাম, মা এই ঘটনা। আমার আম্মা বলে, তুই কি এটা একটা কাজ করলি বাজান? তুই বুঝের মানুষ, এটা তুই কেমনে করলি? তুই সাপ মারবি না, উনি তোরে রাখছে সাপ মারার জন্য, আর তুই সাপ বাঁচায় রাখতেছিস, তোরে চাকরিতে রাখবে। আমি বললাম, মা চাকরিতে না রাখলে নাই, আমি আর ওনার এখানে চাকরি করব না। আমার মা বলে, না সমস্যা নেই, আমি তোর বাবারে বলবো যাতে ওনার সঙ্গে কথাবার্তা বলে তোরা আবার কাজে পাঠায়। তা আমার আম্মা আব্বারে বুঝেলো। আব্বা তখন গেছে, যাওয়ার পরে যেহেতু আব্বা ওনার মসজিদে চাকরি করে, আমার আব্বাকে অনেক ভালোবাসে, আমার আব্বা যাওয়াতে নর্মালি হারুন সাহেব তখন রাজি হয়ে গেল। আব্বা সন্ধ্যার সময় এসে বলতেছে, ওই ব্যাককেল, এই বেকুব, এই যা আবার কাজে যা, তুই কাজে যা, আর এরকম করবি না, এবার সাপ দেখলে সাপ মেরে ফেলবি। আমি আসলে নর্মালি কাজে যেতে চাই না, এরপরও আমাকে আমার আব্বা আম্মা একরকম জোর করে পাঠাইছে। তো সেই রাতে আমি তখন গেছি। শহীদ ভাই আমারে বলতেছে, চাকরি তো চলে গেছিলো আপনার বাপের কারণে আবার চাকরিটা ফিরে পাইছেন, সাপের প্রতি মায়া দেখেন না, সাপ পাইলে মেরে ফেলবেন, কারণ চারপাশে হচ্ছে ধানি জমি, মানে আপনার ফসল, এবং এই ফসলের ক্ষেত্রে বিভিন্ন প্রজাতির সাপ আছে, এরা আসে মাছ খাওয়ার জন্য, এদেরকে আপনি মেরে ফেলবেন। তা ভাই ঠিক আছে, এবার সাপ পাইলে মেরেই ফেলবো। সেই রাতে যখন আমি শুইলাম, শোয়ার পরে ভাই এক অন্যরকম ঘটনা। রাতের বেলায় শুইলাম বলতে যেহেতু সারাদিন ঘুমাইতে পারি না, আব্বা বকাবাদ্য করছে, এই জন্য ঘুমটা একটু কম হয়েছে, যার জন্য রাতের বেলায় শুইছি। পরেই হলো কি, আমার হঠাৎ করে আমার চোখটা একটু ছুটার পরে ওই যে কোনায় আমি সাপটারে ধরছিলাম, ওই কোনার মধ্যে আমি দেখতেছি পানি নড়তেছে, মানে পানি প্রচুর নড়াচড়া করতেছে, মনে হচ্ছে যেন কেউ গোসল করতেছে, মানে একটা মানুষ গোসল করলে যেরকম একটা চপচপ শব্দ হয় বা পানি নড়াচড়া করে, এরকম একটা দৃশ্য আমি তখন দেখতে পেলাম। তো এটা দেখার পর আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এখানের মধ্যে কি এরকম পানি নড়াচড়া করতেছে, মনে হয় যেন কেউ গোসল করতেছে। তখন বিষয়টা বুঝতে পারলাম না পাইরা আমি তখন এই পার দিয়ে আস্তে আস্তে করে হেঁটে সামনের দিকে গেলাম। তো ওই দিন যাওয়ার পরে আমি কিছুই দেখলাম না, মানে আমি যাওয়ার পরে পানি নড়াচড়াও বন্ধ হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেল, আমি আর কিছুই দেখি না। তো আমি তখন চিন্তা করলাম, কী ব্যাপার, এখন যে আমি আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, এখন যে কোনো কিছু নাই, মানে আমি নর্মালি তখনও বুঝতে পারতেছিলাম না যে আসলে কি হচ্ছে, পুরো ক্লিয়ার। তো যাই হোক, আমি সেদিন আবারও আমার মতো করে রাত কাটিয়ে দিলাম, এবং ওই রাতটা কেটে গেল। এর পরের রাতেও একইভাবে আবারও সেই পুকুরের কোণা থেকে মনে হয় যেন কেউ গোসল করতেছে।
গোসল করলে যেরকম শব্দ এরকম শব্দ হইতেছে, মানে প্রচণ্ড শব্দ হইতেছে। আমার ভিতর তখন অনেকটা ভয় লেগে গেল। আমি কিন্তু এই বিষয়টা কাউকেই সেদিন পর্যন্ত বলি নাই। এবং পরের দিন যখন আমি শহীদ ভাইরে জানালাম যে শহীদ ভাই, এমন এমন ঘটনা, রাতের বেলা মনে হয় যেন পুকুরের ওই পারের মধ্যে কেউ গোসল করে, মানে গোসল করলে যেরকম শব্দ হয় না এরকম শব্দ পাচ্ছি, পানি নড়াচড়া করে। উনি আমারে বলে, এই কথা আমারে বলছেন ভালো কথা, হারুন সাহেবরে কিন্তু বললেন না। হারুন সাহেবরে এই কথা বললে হারুন সাহেব আপনাকে আজকেই কাজ থেকে বের করে দিবে। আমি বললাম কারণ? বলে কারণ হচ্ছে হারুন সাহেব এগুলো পছন্দ করে না। আপনি একবার বস্তার মধ্যে সাপ আছে বলে ওনার পিটাইলেন, এরপরে দেখি সাপ টাপ কিচ্ছু নাই, ওনার জাল কেটে ফেলছেন, উনি তো খুব আপনার উপরে রেগে আছে, এখন উল্টাপাল্টা কথা বললেন না। তাই আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, বলবো না। এই থেকে আমি আর কারো কাছে বলি না। তা প্রতি রাতেই দেখতাম গোসল করে গোসল করে গোসল করে। একদিন হলো কি, চন্দ্রিমা রাত ছিল, মানে আকাশে ইয়া বড় একটা চাঁদ ছিল। সে রাতে আমি আস্তে আস্তে করে গেলাম, আসলেই কি এখানে কে গোসল করে আমি দেখব। কিন্তু ভাই সেদিনটাতে যাওয়ার পরে আমি স্পষ্টভাবে দেখলাম যে একটা মেয়ে গোসল করতেছে, একটা মেয়ে গোসল করতেছে এবং তার চুলগুলো অনেক লম্বা, চুলগুলো এত লম্বা যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, মানে চুলগুলো এত লম্বা। এবং সে ডুব দিতেছে, তার মাথার চুলগুলো মনে হয় সাপের মতো এরকম পেঁচাইতেছে, এমন একটা দৃশ্য। আমি দেখে প্রথমে ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার। আর নর্মালি এত রাতের বেলায় এই জায়গার মধ্যে মানে কোনো মানুষ আসার কথা না, আশেপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, একেবারে নীরব নিচ্ছিন্ন একটা জায়গা। এইরকম একটা জায়গার মধ্যে এত রাতের বেলায় গোসল করতে কে আসবে? এত রাতের বেলায় কেউ গোসল করতে আসবে বলে তো আমার কাছে মনে হয় না। তাহলে কে গোসল করতেছে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি সেদিন রাতের বেলায় তার গোসলটা সারা রাত দেখলাম, মানে গোসল করতেছে, ডুব দিতেছে, এই পারে যাইতেছে, ওই পারে যাইতেছে, বিভিন্ন পারে যাইতেছে, মাঝখানের মধ্যে ঘুরতেছে, আবার এইগুলো দেখতেছি। আমি কোনো কিছু বললাম না, বাট আমি এগুলো দেখেই যাচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত, অনেক রাত পর্যন্ত এগুলো দেখলাম। দেখে আমি তখন আইসা ঘুমিয়ে পড়ছি। এটা হলো প্রথম রাতের কথা। আইসা আমি যথারীতি ঘরে ঘুমাই গেছি, মানে আমার মাচাতে ঘুমাই গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পরে এর প্রায় আপনার এই রাতের বেলায় এটা দেখলাম, এবং এরপরে রাতের বেলায় একইভাবে আমি আবার ওই দৃশ্য দেখলাম। আমি ওই পারে যাইতাম, যাওয়ার পরে দেখতাম এই জিনিসগুলো, দেখতাম যে এটা পাড়ের মধ্যে গোসল করে, অনেক লম্বা চুল, এবং এই চুলগুলো সে নাড়াইতেছে, চুলগুলো নড়তেছে, এবং সে ডুব দিতেছে, উঠতেছে, ডুব দিতেছে, উঠতেছে, পুরো পানির মধ্যে ঘুরতেছে। এগুলো দেখার পরে এরকম করে প্রতি রাতে এটা দেখতে দেখতে আমার হঠাৎ করে এক রাতে জ্বর উঠছে, মানে এত জ্বর উঠছে যা বলার মতো না। আমার জ্বর আর ভালো হয় না, আমার বিভিন্ন কবিরাজের কাছে, ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে, আমার জ্বর ভালো হয় না, আমি একদম শুকিয়ে গেছি। শুকিয়ে যাওয়ার পরে একদিন আমার মা আমারে জিজ্ঞেস করে যে ইব্রাহিম, আমি একটা কবিরাজের কাছে তোকে নিয়ে গেছিলাম, ওই কবিরাজ আমার গোপনে কিছু কথা বলছে, আমি এই কথাগুলোর ব্যাখ্যা তোর কাছে দিতে চাই না, শুধু বলতে চাই যে তুই কি এমন কিছু দেখেছিস যেটা অস্বাভাবিক? আমি তখন মাকে বললাম যে মা, অস্বাভাবিক মানি? আমার মা বলে যেটা আসলে হওয়ার কথা না, এরকম কোনো কিছু দেখেছিলি কিনা? আমি বললাম মা, এরকম দৃশ্য আমি বেশ কয়েক রাত ধরে দেখতেছি। আম্মা বলে কি? আমি বললাম মা, এই ঘটনা আমি দেখতাম রাতের বেলায় কি জানি একটা গোসল করে, এবং এটার মাথার চুলগুলো অনেক লম্বা, শুধু মুখটা দেখতাম, আর শরীরের অন্য অঙ্গটা দেখতাম না, শুধু দেখতাম মুখটা, এবং এই মুখটাই শুধু দেখা যেত। এটা গোসল করে মা, এটার মুখটা দেখা যায়। এটা বলা মাত্রে আমার আম্মা তখন বলে আল্লাহ আকবার, এটা তুই আমার কি শোনাইলি, তুই আর কোনোদিন ওইখানে যাবি না। মানে এই পর্যায়ে এসে আমার মা তখন আমাকে ডিরেক্টলি ওই কাজে যাওয়া বন্ধ করে দিছে, এবং আব্বাকে বলে আমি ওই কাজে পাঠাই আমার ছেলেকে হারাতে পারবো না, আমার ছেলে খারাপ কোনো জিনের খপ্পরে পড়ছে, খারাপ কোনো জিনের খপ্পরে পড়ছে, আমি আর আমার ছেলের ওখানে পাঠাবো না। তো এবার নিজেই থেকে আম্মা আমাকে বলতেছে ওইখানে পাঠাবেন, আমার আব্বা বলতেছে গেলে তো ভালোই হইতো, কাজ করতো না। আমার তখন কাজ করা বন্ধ হয়ে গেল। তো আমি তখন বাড়ির মধ্যেই বসে আছি, বাড়ির মধ্যে বসে আছি, কোনো কাজ কাম করি না। এরকম করে সময়গুলো কাটতেছে কাটতেছে। এরই মাঝে আমার বড় যে দুলাভাই আছে, আমার এই বড় দুলাভাই আজকে প্রায় 8-9 মাসের মতো হয়েছে ভাই আপনার সৌদি আরবে গেছে। তা আমার বড় দুলাভাই সৌদি আরবে যাওয়ার পরে বড় দুলাভাইয়ের এক বন্ধু, মানে বন্ধু বলতে কি বড় বইয়ের দুলাভাইয়ের সাথে ভালো সম্পর্ক আছে, সেই লোকটা গেছে আপনার ইয়েতে, উমানে। তো সেই লোকটা নাকি আমার বড় দুলাভাইরে বলল যে উমানে আমার একটা কাজের লোক লাগবে, মানে আমার কফিলে বলছে একটা লোক লাগবে, তা অনেক ভালো একটা চাকরি আছে, মানে মসজিদের চাকরি, তারপর যদি পরিচিত কোনো লোক থাকে তাহলে দিতে পারেন। এই কথা আমার বড় দুলাভাইরে বলে। তা আমার বড় দুলাভাই করে কি, এই কথা আমার আম্মারে শোনায় যে আম্মা এমন এমন ঘটনা, আমি তো একটা ভালো লোক পাই, একটা লোক হইলে আমি দিতাম মসজিদের চাকরি, এবং আব্বার কাছে এরকম কোনো লোক আছে কিনা ভালো উমানের ভিতরে, বেতনও ভালো, সব কিছু। আমার আম্মা শুনে বলতেছে জামাই এটা আপনি কি বলেন, লোক তো আমার ঘরে আছে। দুলাভাই বলে কে? বলে ইব্রাহিম।
আমার দুলাভাই বলতেছে না 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 ইব্রাহিম হবে না, আমি একটু বোকা শোকা সরল সহজ টাইপের মানুষ, এত ধরনের প্যাঁচ গ্যাচ আমি এত কিছু বুঝি না, একটু বোকা শোকা টাইপের বা আপনি আমাকে মানে একটু প্রতিবন্ধী বলতে পারেন সোজা কথায় যেটা। তো দুলাভাই বলতেছে না 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 ইব্রাহিম হবে না, ইব্রাহিমের দিয়ে এই কাজ হবে না, এটা ইব্রাহিমের দ্বারা সম্ভব না, এটা চালু লোক লাগবে, মানে চালাক লোক লাগবে। আমার মা বলতেছে আরে জামাই তুমি চালাক খুঁজতেছো কেন, তুমি ইব্রাহিমরে নিয়ে যাও, ইব্রাহিমের তো কোনো কাজ নাই, ওর তো বয়স হয়েছে, তুমি যদি বলো তাহলে পাসপোর্ট করে পাঠাবো। দুলাভাই কিন্তু রাজি হচ্ছে না। তা রাজি না হওয়ার পরেও আমার আব্বা তখন শেষ পর্যন্ত দুলাভাইয়ের সঙ্গে কথা বলে। দুলাভাই তখন আমার আব্বাকে বুঝিয়ে বলে যে এমন এমন মসজিদের চাকরি, মসজিদ ক্লিনার, মসজিদ পরিষ্কার করবে, ভালো টাকাই বেতন এবং সব কিছু মোটামুটি বেশ ভালোই আছে। আমার মানে আব্বা সব কিছু শুই না বললো যে ঠিক আছে জামাই, তাহলে তুমি ভিসার ব্যবস্থা করো, আমি তাহলে ইব্রাহিমের পাসপোর্ট করাই। আমাদের ঘরে কিন্তু তখন আমার একটা যুবতী বোন আছে, এটা এখন অবিবাহিত, এবং পরিবারে কিন্তু তখনও টানাপোড়ন কিন্তু লেগেই আছে। এই টানাপোড়েনের মাঝেও আমার আব্বা তখন করলো কি, আমার পাসপোর্ট করাইলো এবং পাসপোর্ট করে মানুষের কাছে সাহায্য চাইতে শুরু করলো। যেহেতু দীর্ঘদিন ধরে আমার আব্বা এই গ্রামে মুয়াজ্জিনে চাকরি করে, সবাই আমার আব্বাকে পছন্দ করে। আমার আব্বা যার কাছে গেছে, যার হাত ধরছে, সেই আমার আব্বাকে টাকা দিছে। কেউ আমার আব্বাকে নিরাশ করেনি, যার সামনে গিয়ে আমার আব্বা হাত বাড়াইছে সে আমার আব্বাকে দুহাত ভরে দিছে। এবং অল্প দিনের ভিতরেই আমার আব্বা তখন আমার ওই বিদেশ যাওয়ার টাকা ম্যানেজ করে ফেলে। তো ম্যানেজ করে সেই টাকা তখন আব্বার তখন ওই আমার দুলাভাইয়ের বন্ধুর কাছে উমানে পাঠায়। পাঠানোর পরে আমার পাসপোর্ট আসলে সব কিছু পাঠাইলে পরে ওখান থেকে আমার ভিসা লাগে। তো ভিসার একটা কাগজ দেশে আসে, মানে ভিসার একটা ফটোকপি এরকম একটা কিছু দেশে আসে এবং এটা একটা লোকের মাধ্যমে পাঠায়। তো আমি কি করলাম, সেটা নিয়েই তখন হচ্ছে বিদেশে যাব। ওমানে রওনা দিলাম। আমার বাপ মাই আমাকে আনছে, আইনা আমাকে এয়ারপোর্টে দিয়ে গেছে। আমি এয়ারপোর্ট থেকে আপনার ইটিএ করে রওনা দিছি। তো ওভারে প্রথম যাওয়ার পরে প্রচণ্ড গরম ছিল, আমি জুন জুলাইয়ের দিকে গিয়েছিলাম। মানে আমি তো আসলে অত হার্ড পরিশ্রম করতে পারি না বা এরকম পরিশ্রমিক লোকও না। ওইখানে যাওয়ার পরে প্রায় প্রচণ্ড গরম। আমার দুলাভাইয়ের যিনি বন্ধু আছে উনি এয়ারপোর্টে আসতে আমাকে একটা গাড়ি করে নিয়ে গেছে, একটা জায়গায় নিয়ে গেল এবং সেই জায়গার মধ্যে আমি ছিলাম। তো এখানে 3 দিন থাকলাম। 3 দিন থাকার পরে ওইখানকার যে কফিল আসছে, ওই কফিল বা আরবাব একজন পুরুষ মানুষ, উনি আসছে। উনি এসে আমার কাগজপত্র সব কিছু ঠিকঠাক করছে, করে আমাকে একটা অফিসে নিয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট নিছে, আমার রক্ত নিছে, মানে মেডিকেল এগুলো সব করছে। করানোর পরে আমার তখন একটা আইডি বের হয়েছে, ওই দেশের একটা লেবার কার্ড বলে, এটা লেবার কার্ড বের হয়েছে। লেবার কার্ড বেরোয়ার পরে সে তখন আমাকে তার বাড়িতে নিয়ে গেছে। তার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে, মানে একটা আছে শহর, আমি এতদিন শহরে ছিলাম, এখন গ্রামে নিয়ে গেছে। গ্রামের বাড়িতে আমি বেশ কয়েকদিন থাকার পরে একটা সময়, আমি তখন ভাষা অতটা ভালো জানতাম না, ওইখানে একটা বাঙালি ছেলে আছে, নাম হচ্ছে শাহিন ভাই। শাহিন ভাইয়ের বাড়ি ছিল আপনার মাদারীপুরের ওই দিকে। তাই শাহিন ভাইয়ের সঙ্গে তখন আমার শাহিন ভাই তখন আমারে বলতেছে যে ইব্রাহিম, এখন তোমারে তো মালিককে বলতেছে তোমারে কোন, মানে আমি তো দেখতে শুনতে একটু লম্বা টম্বা ছিলাম আর কি। তা বলতেছে যে মালিক বলতেছে তোমারে অমুক জায়গায় মাজরাইতে পাঠাবে। আমি তখন বললাম যে ভাই মাজরা কি? বলে এটা ফুলের বাগানে তুমি চাকরি করবা। আমি তখন বললাম ফুলের বাগান? বলে হ, ফুলের বাগানে পানি দিবা। আমি বলি তাইলে তো ভাই বেশ ভালো। এইটা বলার পরে ফুলের বাগানের কথা বলে তখন আমাকে ওইখানে মানে আমার মালিক আমার নিয়ে গেছে, সাথে হচ্ছে আমার ওই শাহিন ভাইও ছিল। অর্ধেক পর্যন্ত আসার পরে শাহিন ভাই নেমে গেছে। তা মালিক তখন আমারে মানে আমার উমানি তখন আমারে গাড়ি করে আনছে। ভাই মাইলের পর মাইল গাড়ি চালাচ্ছে, দুপাশে ধূসর মরুভূমি, গাড়ির ভিতরে এসি চলতেছে, এই জন্য খুব বেশি একটা গরম লাগতেছে না। কিন্তু বাইরে রোদের মধ্যে মানে রোদটা যখন বালিতে পড়ে তখন মনে হচ্ছে যেন বালি চিকচিক করতেছে, মানে কেমন যে একটা অবস্থা, এটা আসলে ঠিক বলার মতো না, খুব ভয়ানক একটা অবস্থান। এবং এটা দেখার পরে আমি খুব ভয় পেয়ে যাচ্ছিলাম যে কী ব্যাপার, এমন কেন। এবং অনেক দূর যাওয়ার পরে তখন তিনি আমাকে একটা গার্ডেনের মতো, ঠিক গার্ডেন বলবো না, এটা কয়েকটা খেজুর গাছ আছে এবং একটা ছোট ঘর আছে এবং ওখানে কতগুলো ছাগলের বাচ্চা আছে, মানে ছাগল টাগল এই টাইপের কিছু, আমাকে ওখানে নামাই দিছে। নামাই দিয়া বললে রো সকল। আমি তো ভাই রো বুঝি না, সকলও বুঝি না। ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমি তখন মানে বুঝলাম যে ছাগলের কাজ করতে বলতেছে। তা আমি তখন কাজ করলাম। তো বিকালবেলায় শাহিন ভাই আসছে। শাহিন ভাই এসে আমার আধা ঘন্টা ধরে কাজ দেখাই দিয়ে গেছে। আমি বললাম ভাই এখানে কোনো মানুষ নাই, কিছু না, আপনি বললেন বাগান, এ তো কোনো বাগান না। উনি বলে আরবিরা এটারে বাগান বলে, আপনি এটারে কাজ করা লাগবে। আমি তখন শাহিন ভাইরে বললাম ভাই দেশ থেকে আমার যখন নিয়ে আসে তখন বলছিল যে আমার একটা মসজিদে চাকরি দিবে, আমি একটা মসজিদ ক্লিনারে চাকরি করব, এই কথাই না বলছিল। পরে বলে ভাই দেশের কথা বাদ দেন, দেশের দালালরা অনেক কথা বলেই বিদেশে আনে, কিন্তু বিদেশে আনার পরে দেশের আর কোনো অস্তিত্ব থাকে না। আপনি দেশে কি করছেন না করছেন এসব আর এখানে বলে লাভ নাই, এখন যেটা এখানে করতেছেন আপনি সেটাই মনোযোগ দিয়ে করেন। আমি তখন বললাম তার মানে আমি দেশে যে কাজ করতাম
এটা কি মানে দেশে যে কথা আমাকে বলছিল এই কাজ আমাকে দিবে না? বলে না রে ইব্রাহিম ভাই, আপনার সেই কাজ দিবে না। ওই আমার মালিকের যে মসজিদ আছে ওই মসজিদে কাজ করার লোক আছে, আপনারা মূলত গার্ডেনের কাজের জন্য আনা হয়েছে। তা আমারে কী করলো, ওই গার্ডেনে তখন লাগাই দিছে। তো প্রথম কয়েকটা দিন প্রায় 8-10 দিনের মতো শাহিন ভাই আসতো বিকেলবেলা, আইসা খাবার কিভাবে খাবো, রান্না কিভাবে কোথায় করব, এই সব কিছু উনি দেখাই দেওয়া যেত। তখন কিন্তু আমি নামাজ পড়তাম ওই মসজিদের আপনার ওইখানে বাগানের মধ্যে, ওখানে ছাগল ছিল, ছাগলদেরকে খাবার টাবার দিতাম। আবার মালিক আইসা গাড়ি দিয়া আপনার ঘাস দেওয়া যেত, ওই ঘাস ছাগলরে খাওয়াইতাম। আবার শাহিন ভাইও গাড়ি চালাইতে পারে, উনিও মাঝে মাঝে এসে ঘাস দেওয়া যেত, আমি মালিকরে খাওয়াই মানে ঘাসের মানে গরুদেরকে খাওয়াইতাম, আপনার ছাগলরে খাওয়াইতাম, এগুলো করতাম। এই করেই তখন আমার সময়গুলো কাটতেছে। রান্নাবান্না আমি নিজেই করতাম, এখানে নিজে রান্নাবান্না করে নিজেই খাই এবং ঘাস কাটি, গরুর জন্য মানে ছাগলের জন্য ঘাস নিয়ে যাই, এই সমস্ত কাজ করতেছি। পরে উনি আমারে বললো এখানে একটা মসজিদ আছে, তুমি চাইলে ওই মসজিদে নামাজ পড়তে পারো। কে বললো? শাহিন ভাই আমারে বললো। তাই আমি বললাম ভাই আমি তো আসলে গ্রামে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমি নামাজ পাগল একটা ছেলে, মসজিদটা কোথায় হয়? উনি বলে এখান থেকে বেশ দূরে আছে এবং তোমাকে পায়ে হেঁটে যেতে হবে, তুমি তো গাড়ি চালাইতে পারো না বা মালিক তোমার গাড়ি দিবেও না। তো উনি আমার তখন গাড়ি দিয়া মসজিদটা দেখাইছে। এই মসজিদটা একটা বট গাছের নিচে, বিশাল বড় একটা বট গাছ আছে, বট গাছের নিচে খুব ছোট্ট একটা আবাদতখানা, এবং এই আবাদতখানার মধ্যে মহিলাদেরও আছে, এক পাশে মহিলা এক পাশে পুরুষ। তো এখানে একটা রাস্তা আছে, বললো যে এই রাস্তার পাশে যদি কেউ যায় তারা ওখানে নামাজ পড়ে, তবে জায়গাটা ভালো না, আপনি সন্ধ্যার দিকে আইসেন না, সন্ধ্যার দিকে আইসেন না, চেষ্টা করবেন জোহর বা আসর পড়ার জন্য ফজর, এশা অথবা মাগরিবে 3 ওয়াক্ত আপনি ঘরেই পড়েন বা ওই বাসায় পড়েন, এদিকে আইসেন না। তুমি কেন আমাকে এত ভয় দেখাইলো বা কেন আসতে মানা করলো এটা কিন্তু আর আমি জানলাম না। তো বললাম আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, আপনি যেভাবে বলছেন আমি সেভাবেই করব। তা আমি করতাম কি, ফজর তো আসলে উনি মানা করছে বলে ফজরের সময় আসি না, তো জোহরের সময় এত রোদ পড়ে জোহরেও আসি না, শুধুমাত্র আসরের নামাজটা পড়ি। এখানে আসি এবং আসার পরে আসরের নামাজটা পড়ি প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন নিয়ম করে এসে এখানে হাইটে হাইটে আসি, আসরের নামাজটা পড়ে ভাল লাগে। ধরেন বিকেলবেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সারাদিন তো খুব গরম থাকে, রোদ থাকে, বিকেলের ওয়েদারটা একটু মোটামুটি শীতল থাকে, তো সেই ওয়েদারে আমি তখন আসি, আইসা এখানে নামাজটা পড়ি, আলহামদুলিল্লাহ নামাজটা পড়ে দোয়া দরুদ পড়তে পড়তে আবার মানে রুমে চলে যাই। এইভাবে প্রায় 1 দিন 2 দিন নয়, প্রায় 1.5 বছরের মতো আমি ওমানের ওখানে চাকরি করি। তো 1.5 বছরে আমার মনে হয় না যে আমার মালিক আমার 2 মাসের বেতন দিছে, মানে 2 মাসের বেতন আমাকে দেয় নাই, এবং আমাকে উনি একরকম মাগনাই মানে রাখতেছে। তো মাঝে মাঝে যখন শাহিন ভাই আসতো তখন বাড়িতে কথা বলতাম, মানে আমার কাছে যে মোবাইল টোবাইল এগুলো কিচ্ছু নাই, বাড়িতে কথা বলবো ভাই ওরকম একটা মোবাইল আমি কিনতে পারি না, ওখানে চাকরি করে বুঝেন কত অভাবে ছিলাম। যাই হোক, এবার শাহিন ভাই তখন আমার এনে আসলে ফোন দিতাম, বাড়িতে ফোন দিতাম শাহিন ভাইয়ের মোবাইল দিয়া, পরে আব্বার সঙ্গে কথা বলতাম, মার সঙ্গে কথা বলতাম, এরা খুব অভাব দেখাইতো, পরিবারে অনেক অভাব, তারা খাইতে পারে না, অনেক ঋণ টিন করে তো আমার বিদেশে পাঠাইছে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই নিয়ে ঝগড়া কইরা মানে আমার বড় বোন জামাই কিল্লেগে আমার এরকম একটা বিষয় পাঠাইছে, কেন এরকম একটা বিষয় পাঠাইছে, এই নিয়ে ঝামেলা করে এবার আমার বড় বোনের সংসারটাও প্রায় ভেঙে যাওয়ার মতো। আমার দুলাভাইরে আমার আব্বা গালাগালি করছে, আমার এরকম বিষয় কেন পাঠাইছে, এই কারণে আমার দুলাভাই তখন করলো কি আমার বোনেরা আমাদের বাড়িতে পাঠাই দিছে, রাগ করে আমার বোনেরা আমাদের বাড়িতে পাঠাইছে, আমার বোনও তখন আমাদের বাড়িতে। তখন ভাই আমাদের পরিবারে এত অভাব, মানে এত অভাব যে আমাদের 3 বেলা 3 মুঠো ভাত খাইতে আমাদের কষ্ট হয়ে যেত, আমরা 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারতাম না। তো খুব অভাব আমাদের পরিবারে, আমি বুঝতে পারি, তখন আমি কান্না করতাম যে আমি আসলে কি করব ভাই, আমার তো কোনো কিছু করার নাই, বিদেশ যারা করছে এরাই জানে যে বিদেশ কত কষ্টের। তখন আমি করতাম কি, এই মাঝে মাঝে যখন আসরের নামাজের সময় মসজিদে যাইতাম না, আমি আসরের নামাজটা পড়ে মুনাজাত দিয়া কান্না করতাম, মরিচা দিয়া কান্না করতাম, মানে অনেকক্ষণ ধরে কান্না করতাম, ওখানে বসে বসে মাগরিবের আগ পর্যন্ত কান্না করতাম, কান্না করে তারপরে আসতাম। মানে এখানে আমি ছাড়া আর আমার আপন বলতে কেউই নাই, ডাইনে আমি, বামে আমি, উপরে আমি, নিচে আমি, এবং এই ধূসর মরুভূমির ভিতরে আমার আপন বলতে আর কেউই নাই। যাই হোক ভাই, এভাবেই তখন আমি প্রায় প্রতিটা ওয়াক্তে যাইতাম, আসর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত ওখানে বসে কান্নাকাটি করতাম। ওই মসজিদে কিন্তু কোনো আজান হতো না, এবং আমি যতদিন পর্যন্ত যাইতাম প্রায় মাঝে মাঝে সপ্তাহে প্রতি জুমার নামাজের সময় একটা পাকিস্তানি লোক কোত্থেকে জেনে আসতো, উনি কারোর সঙ্গে কথাও বলতো না, উনি আইসা মসজিদটা পরিষ্কার করতো, টয়লেট পরিষ্কার করতো, অজুখানা পরিষ্কার করতো, মসজিদ পরিষ্কার করতো, উনি চলে যেত। শুক্রবারে বেশ সারাটা দিনে উনি এখানে কাজ করতো, বাট আমি কথা বলতে চাইলেও উনি কথা বলতে চাইতো না আমার সঙ্গে, মানে কারোর সঙ্গে কথা বলে না, গাড়ি দিয়ে আসে, মসজিদ পরিষ্কার করে আবার চলে যায়। তো এরকম করে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন আসরের নামাজের সময় আমি আসরের নামাজটা পড়ছি, আসরের নামাজ পড়ে বসে বসে কান্না করতেছি ওইখানে। তো কান্না করতেছি দেখা পাশেই তো হচ্ছে আপনার মহিলাদের নামাজের ব্যবস্থা আর কি, মানে পাশেই
এটার পাশে শুধু মধ্যে একটা দেওয়াল আছে আর জানালা আছে, আর এখানে পর্দা দেওয়া, মানে মহিলাদের দিকে পর্দা দেওয়া। তা আমি নামাজ আদায় করে ওখানে কান্না করতেছি, এমন সময় দেখলাম মানে একটা মহিলার হাত বেরিয়ে আসছে ওই দিক দিয়ে, হাতটা খুবই পশা, ওইটা আসছে। আসার পরে দেখলাম তার একটা টিফিন বক্স, মানে বক্সের মতো করে কি জানি আছে, এরকম করে আমাকে দিতেছে। তো কে এটা ওই পারে তা তো আর আমি জানি না। আমি গিয়ে তখন এটা নিছি, নেওয়ার পরে দেখলাম কি মহিলাটা বেরোয়ে গাড়ি দিয়ে চলে যাচ্ছে। তা আমি ভাবলাম যে আরবি মহিলা আমার সঙ্গে হয়তো কথা বলবে না, বা ওরা তো ওইরকমই আর কি, হয়তো আমার কোনো না কোনোভাবে আসছে। আমি কিন্তু এতদিন পর্যন্ত এখানে কোনো মানুষকে নামাজ পড়তে দেখি না, এই প্রথম দেখলাম যে কোনো একটা মহিলা এখানে নামাজ পড়তে আসছে। তা আমার কাছে মনে হলো আমি যে কান্না করছি মহিলাটার মনে হয় মায়া লাগছে, এবং সে মায়া লাগার প্রেক্ষিতে সে আমাকে খাবারটা দিল। এবার আমি খাবারটা খুলে আমি পেট ভরে খাইছি, মানে অনেক খিদা ছিল পেটে, একেবারে মোটামুটি পেট ভরে খাবারটা খাইছি। এবং এত ভালো খাবার আমি আমার ওমানের বয়সেই খাই নাই। এত বছর ওমানে আসছে আমি কিন্তু এরকম খাবার কখনোই খাই নাই। এরপরে দেখা যেত কি ভাই, প্রায় প্রতিটা আসরের নামাজের সময় যখনই আসতাম উনি তখনই আসতো, গাড়ি দিয়ে আসতো, আমার খাবার দিত, আমি খাইতাম, কিন্তু আমি এই কথা কাউরে বলি নাই। এভাবে প্রায় 3 দিন পরে একদিন হলো কি, উনি গাড়িতে বসে আছে, আমি না মানে আসরের নামাজটা পড়ে উনি আবার বক্সটা ওইখানে দিয়া চলে যেত। প্রথমে এই জানালা দিয়ে দিত, এরপরে সামনে দিয়ে রাখতো, মানে মসজিদের সামনে দেওয়া যাইত। তো আমি তখন বেরোইছি, উনি গাড়িতে বসে আছে, আমাকে হাতে ইশারা দিছে। তো অবাক করা বিষয়, হাতে ইশারা দেওয়ার পরে আমি ওনার কাছে আসছি। ওই সময় কিন্তু আমি আরবি জানি না, আরবি আসলেই জানি না। মহিলা যে ডাক দিল, আমি বললাম যে হ্যাঁ আমি তো আরবি জানি না, এখন তার সঙ্গে আমি কিভাবে কথা বলবো, আমি তো তার ভাষা জানবো না। তাই ইশারা দিয়ে ডাক দিতে, পরে গেছি। যাওয়ার পরে আমারে বলে এভাবে ইশারা দিচ্ছে গাড়িতে বসার জন্য। বাড়ি তো মোটামুটি রোদ, গাড়িতে বসছি, তার গাড়িটা খুব সুন্দর, মানে এত সুন্দর যা বলার মতো না, খুবই পরিষ্কার। এবং গাড়িতে বসছি, পরে গাড়িটা দরজাটা লাগাইতে বললো, দরজাটা লাগাই দিছে। তো গাড়ির ভিতরে আবার কোরআন তালাওয়াত বাজতেছে, মানে কোরআন এরিয়া বাজতেছে, কিন্তু এই কোরআনের শব্দটা আমার কাছে একটু অন্যরকম লাগলো। আচ্ছা যাই হোক, পরে সালাম দিলাম, উনি সালামের উত্তর দিয়ে আমারে বলে ভালো আছো। আমি অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, উনি আমার সাথে বাংলায় কথা বলতেছে, এখানে তো এরকমভাবে বাংলায় কেউ কথা বলে না। তখন আবার হঠাৎ করে মনে হলো কি যে এমনও তো হতে পারে যে এই মহিলা হয়তো কোনো বাঙালির সঙ্গে কাজ টাজ করছে, বা কোনো বাঙালিকে চিনে, বা অনেক সময় কাজের মেয়েরা বাসায় কাজ করে, যেটা শাহিন ভাই বললো আর কি, যেখানে অনেক আরবিরা আছে যারা টুকিটাকি বাংলা বলতে পারে। তা আমি ভাবলাম হয়তো এরকমটা হতে পারে। শুধু ভালো আছো জিজ্ঞেস করার পরে উনি আমার সাথে অনর্গল বাংলায় কথা বলতেছে, মানে একটা মানুষ বাংলায় যেভাবে কথা বলে একেবারে অনর্গল আমার সঙ্গে বাংলায় কথা বলে। তা আমি তখন বললাম, ম্যাডাম আপনি এত সুন্দর করে বাংলায় কথা বলতেছেন, আপনি কি বাংলাদেশে কখনো গিয়েছিলেন? উনি বলে হ্যাঁ, আমি মাঝে মাঝে যাই। সিলেট শাহজালাল শাহপরানের মাজার চিনো? আমি বললাম চিনি। বলে আমি সেখানে যাই। বাংলাদেশের আরও কয়েকটা ঐতিহাসিক জায়গার কথা বললো, উনি নাকি মাঝে মাঝে সেখানে যায়। তা আমি বললাম আপনি বাংলা জানেন? বলে হ্যাঁ আমি বেশ ভালো বাংলা জানি। তা আমারে বলে তুমি কোথায় কাজ করো? আমি তখন বললাম যে ওই মাজরায় কাজ করে, হাম্বুদিয়া মাজরা, ওইখানে আমি কাজ করি। হাম্বেদ হচ্ছে আমার মানে কফিলের নাম আর কি, আমার আরবাবের নাম। পরে বলে তোমার কি খুব কষ্ট? এটা বলে। আমি বললাম জি আমার খুব কষ্ট। আমি ওনার ওখানে বহু বছর ধরে কাজ করতেছি, উনি আমাকে বেতন দেয় না। আর বেতন দেয় না হচ্ছে এক কথা, আরেক কথা হচ্ছে আমরা খুব গরিব। আমার একটা বড় বোন আছে, বিয়ে হয়ে গেছে, ছোটো 2টা বোন আছে, খুব অভাবে আছি। বাবা একটু অসুস্থ, মসজিদে মুয়াজ্জিনি করে, এবং অনেক টাকা ঋণ করে আমি দেশে আসছি। আমি এখনও ঋণের টাকা পরিশোধ করতে পারি না। আমার পরিবারে খুব অভাব, এত যে অভাব যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো উনি বলে তুমি কি এটা হাম্মুদকে বলো না? আমি বললাম হ্যাঁ আমি তো ওনাকে বলি, কিন্তু উনি তো আমার কোনো কথা শোনে না। পরে উনি বলে এখন তুমি কি করবা আমারে বলে। আমি বললাম আমি কি করব তা তো বুঝতে পারতেছি না। তো উনি বলে আমি যদি একটা চাকরি দিয়ে করবা, এমনিই বলতেছে নর্মালি একটা মানুষ যেরকম করে কথা বলে ওরকম করে গাড়ির স্টার্টিংয়ে বসেই কিন্তু বলতেছে। তাই আমি বললাম যে আপনি আমার কাজ দিবেন, আমার বেতন দিবেন? বলে হ্যাঁ বেতন দিব তোমাকে আমি। তাই আমি বললাম যে আপনি আমাকে এই যে বেতন দিবেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার কাজটা কি? বলে কাজটা তেমন কিছুই না, কাজটা হচ্ছে কি তোমার গার্ডেনের কাজ। এটি একটা বড় গার্ডেনে প্রচুর পাতা পড়বে, এইগুলা পরিষ্কার করবা। ওখানে একটা মসজিদ আছে, মসজিদটা পরিষ্কার করবা, এই হচ্ছে তোমার কাজ। তো আমার কাছে তখন মনে হলো যে আমি তো বেশ ভালো একটা কাজ পেয়ে গেছি, আমার তো মোটামুটি আর কোনো অভাব নাই। আমি তখন বললাম এরকম কাজ পেলে তো আমার জন্য ভালোই হয়, তাহলে বেতন কত দিবেন? উনি বলে তুমি কত টাকা চাও, মানে কত টাকা তোমাদের দেশে টাকা দিতে হবে। তখন আমি একটা অ্যামাউন্টের কথা বলি। উনি বলে ঠিক আছে ওই অ্যামাউন্টেই তোমাকে দিব, কিন্তু আমার কিছু শর্ত আছে।
যখন শর্তের কথা বললো তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে শর্ত কি? আমারে বলে প্রথম শর্ত হচ্ছে তুমি যেখানে কাজে যাবা এটা তুমি কাউকে বলে যেতে পারবা না। আমি বললাম ঠিক আছে, আমি কাউকে বলবো না। আর সেকেন্ড শর্ত হচ্ছে তুমি যে গার্ডেনে কাজ করবা ওখানে মসজিদ আছে, মসজিদ পরিষ্কার করবা, মসজিদের সামনে গার্ডেন আছে পরিষ্কার করবা, এবং ওইখানে যে মানুষরা নামাজ পড়তে আসবে তারা হোক পুরুষ হোক মহিলা, তারা যারাই হোক, যারা নামাজ পড়তে আসবে তাদের সঙ্গে তুমি কখনো কথা বলতে পারবা না। তাদেরকে পরজোরে সালাম দিবা, তারা উত্তর দিলে দিবে, না দিলে নাই, তাদের সঙ্গে বাড়তি কোনো কথা বলা যাবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তাদের সঙ্গে বাড়তিও কোনো কথা বলবো না। উনি বলে আর তৃতীয় শর্ত হচ্ছে তুমি তোমার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবা না। এটা বলার পরে আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কি পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না? এটা আপনি কি বললেন? উনি বলে হ্যাঁ, তুমি পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবা না। তা আমি বললাম তাহলে আমি পরিবারের টাকা পাঠাবো কীভাবে, পরিবারের যোগাযোগ যদি না করি? উনি বলে তুমি টাকাও পাঠাইতে পারবা না। আমি বললাম মা, এটা আপনি কি বলেন? আপনি আমাকে বললেন মাসে মাসে টাকা দিবেন, আমার পরিবারের অভাব আছে বলেই তো আমি আপনার চাকরিটা করব। উনি বলে আমি তোমাকে মাসে মাসে টাকা দিব ঠিক আছে, কিন্তু এই টাকা তুমি তোমার পরিবারকে পাঠাতে পারবা না। আমি বললাম তাহলে তো আমার পরিবার অভাবে না খেয়ে মরে যাবে। উনি বলে সেই ব্যবস্থা আমি করব। আমি বললাম মানে? উনি বলে তোমার পরিবার বেশ ভালো থাকবে, তারা কোনো অভাবে থাকবে না, তাদের কোনো অভাব থাকবে না। আমি বললাম আমি আপনার কথা কিছুই বুঝি না, আমি যদি টাকা না পাঠাই তাহলে আপনি কীভাবে পাঠান? উনি বলে আমি টাকা পাঠাই দেবো তোমার পরিবারকে। তাই আমি বললাম আমি যে পরিবারের সাথে যোগাযোগ করতে পারবো না? বলে না, পারবা না। তুমি কি যাবা? এটা বলার পরে আমি তখন সংকোচে পড়ে গেলাম। আমি বললাম তাহলে আপনি আমাকে একদিন সময় দেন। বলে ঠিক আছে তুমি যাও, তবে আমার শর্ত হচ্ছে তুমি এই বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করতে পারবা না, কাউকে জানাইতে পারবা না। আমি কালকে আসরের নামাজের পরে এখানে গাড়িতে অপেক্ষা করব, তুমি যদি যাওয়ার মনস্তাব হয় তাহলে তুমি ওই প্রস্তুতি নিয়ে আইসো। একথা উনি বললো পরে আমি তখন চলে আসছি। উনি চলে গেছে গাড়ি টান দিয়ে, আমি তখন হেঁটে হেঁটে মাঝরাতে আসছি। আসার পরে সারাটা রাত ঘুমাইতে পারতেছি না, যেটা কোন চাকরি, কেমন চাকরি। উনি আমাকে লোকেশনও বলে না যে কাজটা কোথায় দিবে, সে জায়গাটা কোথায়, এবং আমাকে মাসে মাসে উনি বেতন দিবে এটা বলতেছে। আমার পরিবারের কোনো অভাব অনটন উনি রাখবেন, আমার পরিবার শান্তিতে থাকবে, বাট আমি ওর পরিবারের সঙ্গে কথা বলতে পারবো না, এবং সে জায়গায় আমি কাজ করব, কোনো বাইরের মানুষ আসলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না, তাদের সঙ্গে কথা বলতে পারবো না। মানে এগুলো কি, মানে কী ধরনের কথা আমি কিচ্ছু বুঝি না, এবং আমি সেখানে কিভাবে কি করব। তারপরেও মনে হলো যদি না আমাকে মাসে মাসে টাকা দেয়, টাকাটা তো আমার কাছে আসবে, আমি তো টাকাটা পাবো, এবং পরিবারকে উনি তো বলছে উনি আমার পরিবারকে দেখবে। উনি যেহেতু মাঝে মাঝে বাংলাদেশে যায়, উনি সম্ভবত আমার ঠিকানা নেবে, আমার পরিবারকে টাকা দেবে, এই একটা বিশ্বাস আমার ছিল। তারপরেও অপেক্ষা করতেছি যদি আপনার ভাই আসে, শাহিন ভাই আসে, আমি শাহিন ভাইয়ের এই কথাগুলো মানে আমার পরিবারকে আমি বলবো যে তোমরা টেনশন করো না, তোমাদের সঙ্গে আমার বেশ কয়েক মাস কথা হবে না। এটা আমি একটা চিন্তা ভাবনা করছিলাম আর কি, যে পরিবারকে বলবো। কিন্তু শাহিন ভাই এই দিন আসে নাই। পরের দিন আসরের নামাজের আমি পড়তে গেছি, ওনার সঙ্গে আমার দেখা আবারও একইভাবে একই জায়গায়। উনি আমারে বলে কী ব্যাপার ইব্রাহিম, যাবা? আমি তখন বললাম যে জি ম্যাডাম যাবো। মানে হঠাৎ করে ভিতরে একটা চলে আসছে, যাবো। তো উনি গিয়ে করলো ওনার গাড়ি সহ আমার মানে গার্ডেনে আসছে। আসার পরে গার্ডেনের সামনে আমি তালা মারলাম, চাবিটা কোন জায়গায় রাখি এটা মানে শাহিন ভাই জানে, ওখানে চাবি রেখে সব কিছু করে আমি মানে ওনার সঙ্গে গাড়িতে উঠে গেছে। তো গাড়িতে যখন উঠছি ভাই, তখন আসরের নামাজের পরে মানে আজানের অনেকটা পরে, মাগরিবের খানিকটা আগে গাড়ি যাইতাছে মানে রাস্তা আমি তো চিনি না কোথায় যাইতেছে। একটার সময় অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে তখন গুট করে অন্ধকার, একেবারে অন্ধকারের ভিতরে গাড়ির হেডলাইট দিয়ে উনি গাড়ি যাইতাছে। আমার তখন প্রচণ্ড রকমের ঘুম আসছে। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি কয়েকদিন ধরে মনে হয় গাড়ি উনি চালাইতেছে, এরকম মনে হচ্ছে কয়েকদিন ধরে উনি গাড়ি চালাইতেছে। এবং আমারে উনি আবার ফল দিতেছে, গাড়ির মধ্যে বিভিন্ন ফল ফ্রুট আছে, খাবার আছে। আমি গাড়ির পিছনে বসছি, উনি সামনে আমাকে খাবার দিতেছে, আমি খাবার খাইতেছে। এরকম করতে করতে আমি গাড়ির মধ্যে একটা পর্যায়ে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সূর্যের আলোটা আমার চোখের মধ্যে পড়ছে, পরে আমার ঘুমটা ভাঙছে। ঘুমটা ভাঙার পরে দেখলাম একেবারে সকাল, স্নিগ্ধ সকাল, এবং এই সকালের মধ্যে উনি তখন এরকম মরুভূমি দিয়ে যেতে যেতে একটা বিশাল গার্ডেনের মধ্যে গেল। এত বড় বাগান, এত সুন্দর, আমি দেখে অবাক হয়ে গেলাম যে চারদিকে শুধু মরুভূমির মাঝখানে এই বাগানটা, এবং মরুভূমির মাঝখানে আমার কাছে মনে হলো যেন অন্যরকম একটা স্বর্গ। তো উনি বললো গাড়ি থেকে নামার জন্য, আমি নামছি, উনিও নামছে। নামার পরে আমাকে নিয়ে ভিতরে যাচ্ছে। তো অনেক মেয়েরা আছে, ওনাকে দেখতেছে, অনেকে সালাম দিচ্ছে, উনি উত্তর দিচ্ছে, আবার অনেক পুরুষরাও আছে, তারাও সালাম দিচ্ছে, উনি উত্তর দিচ্ছে। তো আমি তো ভাই জানি না এটা কোথায়, আমার এইভাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর প্রথমে আমার রুমটা দেখালো যে এটা তোমার রুম, বেশ সুন্দর সাজানো গোছানো একটা রুম, টয়লেট আছে, খুবই সুন্দর।
এবং আমি তখন বললাম আমি খাবার কিভাবে খাবো? উনি বলে খাবার তুমি প্রতিদিন পেয়ে যাবে, তোমাকে খাবার দিয়ে যাওয়া হবে। আমি বললাম আমার খাবার দিয়ে যাবে? বলে খাবার দিয়ে যাবে। তাই আমি বললাম আমার কাজ কি? বলে তোমার কাজ হচ্ছে এগুলো পরিষ্কার করা, গার্ডেনগুলো পরিষ্কার করবা, মসজিদ পরিষ্কার করবা, এরকম কিছু কাজ উনি আমাকে দেখিয়ে দেয়। তাই আমি বললাম যে ম্যাডাম এটা কোন জায়গা? এটা বলার পর উনি রেগে যায়। উনি বলে বলেছিলাম না জায়গার নাম জিজ্ঞেস করা যাবে না, কোথায় কাজ করতেছো সেটাও জিজ্ঞেস করতে পারবা না, এখানে যারা কাজ করতে আসবে, এখানে যে লোকজন নামাজ পড়তে আসবে বা এখানে যারা ঘুরতে আসবে এদের কারোর সঙ্গে কথা বলা যাবে না, এবং তোমাকে যে খাবার দিয়ে যাবে সব সময় তারও জিজ্ঞেস করতে পারবে না সে কে, কীভাবে আসবে। তোমার টাইম টু টাইম তুমি খাবার পাবা, তোমার সব কিছু পাবা, এই কোনো কিছু তোমার অভাব হবে না। তাই আমি বললাম ঠিক আছে, যদি আমার টাইম টু টাইম সব কিছু খাবার দাবার সব আমি পেয়ে যাই তাহলে তো আমার আর জিজ্ঞেস করার দরকার নাই। আমি কাজ শুরু করে দিছি। তার ওখানের আবহাওয়াটা ভাই এক অন্যরকম আবহাওয়া ছিল। মানে ওখানে আমি যখন আগে কাজ করতাম ওখানে তো প্রচণ্ড গরম ছিল, গরমে শরীর পুড়ে যেত। কিন্তু এখন যেখানে কাজ করি ওখানে রোদও না বৃষ্টিও না, গরমও না ঠান্ডাও না, এক নাতিশীতোষ্ণ একটা এরিয়া। সেই এরিয়ার মধ্যে তখন আমি নিজে নামাজ পড়ি এবং ওখানে কোনো জামাত হয় না, কোনো আজান হয় না, আমি কোনো ইমাম দেখি না, শুধু দেখতে পাই মাঝে মাঝে কিছু মানুষ আসে। তারা কোত্থেকে আসে সেটাও জানে না, হুট করে আসে, নামাজ পড়ে আবার চলে যায়, আবার আসে, আবার নামাজ পড়ে আবার চলে যায়। তারা কে বা কোত্থেকে আসে এটাও জানি না। এবং আমাকে 3 টাইম খাবার দেওয়া যায়। একটা মেয়ে এসে বোরকা পরা অবস্থায়, তার বোকরার ভিতরে সব কিছু তারা দেখাও যায় না, শুধু খাবারটা দেয়, আমাকে ডাক দেয় হাম্মেদ হাম্মেদ, আমি আসি, আমার খাবারটা দেয়, তো এরপর আবার চলে যায়। আমি খাওয়া দাওয়া করে ওই বক্সগুলো আবার রেখে দিই, সে আবার এসে পরের টাইমে এসে বক্সগুলো আবার নিয়ে যায়। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে, কিন্তু সময়গুলো খুব দ্রুত পাস হচ্ছে। মানে সময় যে যাইতেছে এত দ্রুত যাচ্ছে যা বলার মতো না। আমি সময়গুলো কেমনে বুঝতে পারি, কারণ ওখানে তো আমার কাছে কোনো ক্যালেন্ডার নাই, কোনো ঘড়ি নাই, কোনো কিছু নাই। মানে আমার দাড়ি খুব দ্রুত লম্বা হয়ে যাচ্ছে, চুল লম্বা হয়ে যাচ্ছে। তখন আমি এগুলো কাটার জন্য তারে বলি, তো সে এইসব কাটার জন্য আমাকে জিনিসপত্র দিয়ে যায়। মানে মোটামুটি একটা পুরুষের যা লাগে সবই সে দেয়, এবং আমার পায়জামা থেকে পাঞ্জাবি, আমার কাজের পোশাক আশাক সব সে দিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি, মাসে মাসে আমাকে বেতন দিতেছে, প্রতি মাসে এসে আমাকে টাকা দিতেছে। তো এরকম করে আমি যে মাসে মাসে টাকা পাইতেছি, মানে মাস মনে হয় ঘুরিয়ে শেষ হয়ে যায়। এই মাস আসে, এই মাস শেষ, ওখানে দিনের কোনো হিসাব নাই। মানে কতদিন যাইতেছে, কত মাস যাইতেছে, কত তারিখ যেতেছে, এগুলো আমি কিছুই বুঝি না। সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, আজকে কী বার সেটাও জানি না, কবে শুক্রবার তাও জানি না। শুধুমাত্র টাইম মাফিক আমি শুধু নামাজের সময় অনেকে এসে নামাজ পড়ে, আমি এদের সঙ্গে নামাজ পড়ি, আর এই নামাজটা নির্ধারণ করি সূর্যের দিকে তাকায়। যেমন সকালবেলা ফজরের আজান আমি জানি, আমি তখন নিজে নিজে নামাজ পড়ি, কিন্তু কোনো আজান দেই না, নামাজ পড়ি। জোহরের সময় আমি সূর্যের দিকে তাকায় নামাজ পড়ি। মানে আদিম যুগের মানুষরা যেমনি নামাজ পড়তো এমনি নামাজ পড়ি। এরকম করে নামাজ কালাম পড়তাম, ওখানে থাকতাম এবং গার্ডেন পরিষ্কার করতাম, এগুলো পরিষ্কার। এভাবে প্রায় আমার কাছে উনি প্রতি মাসে যে আমাকে টাকাটা দিত, অনেক টাকা হয়ে গেছে। মানে এত টাকা হয়েছে যা বলার মতো না। তা এত টাকা হওয়ার পরে আমি এত টাকা পাইলাম, এত টাকা আমার কাছে কিভাবে আসলো? এত টাকা আমার এত টাকা উনি মাসে মাসে টাকা দিতেছে। তো কত বছর হয়ে গেছে তার কোনো হিসাব আমার কাছে নাই। মানে আমার আনুমানিক একটা ধারণা বেশ কয়েক বছর হয়ে গেছে। তো আমার তখন টাকার অভাব নেই, আমার তখন আমার মার জন্য খারাপ লাগতেছে, বাবার জন্য খারাপ লাগতেছে। বহু বছর ওদের সঙ্গে কথা বলি না, এরা কি বেঁচে আছে না মরে গেছে না কি হয়েছে, আর পারতেছি না ভিতরে। একটা সময় কান্নাকাটি শুরু করছে। উনি শুধু আমার সঙ্গে কথা বলতো, আবার একটা কথা, ওনার ছেলে মেয়ে ছিল, ওরাও আসতো, ওরা কথা বলতো, ওনার হাজব্যান্ড ছিল, সেও কথা বলতো। কিন্তু আমার জীবনটা এই গার্ডেনের মধ্যে। আর আরেকটা বিষয় কি, আমি মাঝে মাঝে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতাম যে এটার বাইরে কী আছে আমি দেখি। আমি হাঁটতাম গার্ডেনের পর গার্ডেন, আমি শেষ করতে পারতাম না। কিন্তু যখন আবার রিটার্ন চলে আসতাম, ফিরে আসতাম, তখন খুব দ্রুতই চলে আসতাম। ধরেন একটা জায়গায় আমার হেঁটে যেতে সময় লাগতো 1 ঘন্টা, কিন্তু ফিরে আসতে সময় লাগতো ধরেন 5 মিনিট। এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটতো। এগুলো আসলে আমার যেই এখনকার যারা আছে এদেরকে আমি এগুলো বিশ্বাস করাতে পারি না, বা এরা এগুলো এখন বিশ্বাস করতেও চায় না। আচ্ছা যাই হোক, এরপর আপনাকে বলি। তো এরকম করে তখন সময়গুলো কাটতেছে অনেক বছর কেটে গেল। আমি তখন কান্নাকাটি করতাম যে আমার ভালো লাগে না, আমার খারাপ লাগে, আমার মায়ের কথা মনে হয়, আমার বাবার কথা মনে হয়, আমার ভিতরে খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমি এখানে থাকবো না। একটা সময় ফুললি সিদ্ধান্ত নিলাম যে আমি থাকবো না, আমি চলে যাব। তো এরকম করে অনেক টাকা, আমার ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণের আপনার এরিয়াল হয়ে গেছে। একটা পর্যায়ে তার আমি বলিয়ে বসলাম, ওনার নাম ছিল শেখ মানার বিন ওয়ালিদ, ওনার পুরো নামটা ছিল এটা আর কি। তো আমি ম্যাডাম মানার বলতাম, ম্যাডাম মানার এটা বলতাম, ওভাবেই তার সঙ্গে কথা বলতাম, বাংলায় তিনি আমার সঙ্গে কথা বলতেন। তো
তো এরপরে যখন আমি বললাম যে ম্যাডাম আমি তো চলে যাব, আমি বাংলাদেশে চলে যাব, তখন উনি আমাকে বলে যে তুমি আসছো কত বছর জানো? আমি বললাম, উনি বলে 12 বছর। মানে যখন বললো 12 বছর, তখন মানে আমার চেহারার কোনো পরিবর্তন নাই, শরীরের কোনো পরিবর্তন নাই। মনে হয় না যে 12 বছরের তো একটা মানুষের অনেক পরিবর্তন ঘটে, আমার মাঝে কোনো পরিবর্তনই হয় নাই। আমার কাছে মনে হয় যেন 12 বছর 12 দিনই কেটে গেছে। তো আমি তখন অবাক হয়ে বললাম, 12 বছর? বলে হ্যাঁ, তুমি যে স্যালারি পাইছো, বেতন পাইছো, ওইটা গণ, তাহলে দেখবা। তা এই করে তার সঙ্গে তখন সে আমাকে দেশে দিয়ে আসবে আবারও একইভাবে। এই 12 বছর পর তার সঙ্গে গাড়িতে উঠছি, সে আমাকে দিয়ে আসবে, আমি তার সঙ্গে যেতেছি। সে বলে 12 বছর, কিন্তু আমার কাছে স্বপ্নও বিশ্বাস হয় না যে 12 বছর কেটে গেছে। এটা আমার কাছে মনেই হয় না। আমার কাছে মনে হয় বড় জোর হয়তো 1 বছর হতে পারে, এটা আমার ধারণা। তো যাই হোক, টাকা পাইছি, টাকা নিয়ে যাইতেছি, এরকম করতে করতে ওই তার গাড়ির মধ্যে বসে সে আমাকে আবারও দিয়ে আসবে। অনেক কাছাকাছি আসার পরে সে আমারে বলতেছে যে, আমারে বলে যে ইব্রাহিম, তুমি যে দেশে যাবা, তুমি তো এই টাকাগুলো নিয়ে যেতে পারবা না, আমারে বলে। আমি তখন বললাম যে এই টাকাগুলো আমি নিতে পারবো না। বলে না, এই টাকাগুলো নিতে পারবো না, মানে এই ডলার, এই রিয়ালগুলো নিতে পারবো না, তুমি আমাকে এটা দিয়ে দাও, আমি এটা তোমার বাড়িতে পাঠাই দিব। তো আমি তখন বললাম যে ম্যাডাম আপনি আমার বাড়িতে পাঠাবেন, তো আমার স্যালারি। আমার ভিতর তখন একটা সন্দেহ লাগতেছে, উনি আদৌ পাঠাবে কিনা, এই টাকা উনি আদৌ পাঠাবে কিনা, আমি তো বুঝতেছি না। দেখেন, এখনকার কথাটা শুনলে আপনি লাভ দিয়ে উঠবেন, মানে আপনি জীবনেও বিশ্বাস করবেন, আমি জানি, কারণ আমার বাপ মাকে আমি বিশ্বাস করাতে পারি নাই। তো আমি বললাম, ম্যাডাম আপনি যে আমার টাকা দিবেন, কি বিশ্বাস আছে? এমনি হাসি দিয়ে বলছি। পরে বলে, এই যে টাকাটা, এটা তোমাকে আমি এমনিই দিছি, প্রতি মাসে মাসে আমি তোমার পরিবারের জন্য টাকা পাঠাইছি। আমি তখন বললাম যে আপনি প্রতি মাসে মাসে আমার পরিবারের জন্য টাকা পাঠাইছেন? বলে হ্যাঁ, আর প্রতি মাসে তুমি তোমার পরিবারের সাথে কথাও বলছো। আমি বলি, কি বলেন ম্যাডাম, আমি আমার পরিবারের সঙ্গে কথা বলছি প্রতি বছর, এটা আপনি কি বলেন? বলে, বিশ্বাস করো না? আমি বললাম যে না। বলে, বিশ্বাস করবা, তোমার সময় হলে তুমি বিশ্বাস করতে পারবা। এটা বলার পরে সে প্রায় একটা শহরের কাছাকাছি আসছে, এসে আমারে বলে, অলি তুমি কি টাকাটা, মানে আমারে বলে যে ইব্রাহিম তুমি কি টাকাটা নিয়ে যাবা, তবে টাকাটা নিয়ে তুমি এখান থেকে যেতে পারবা না, তুমি টাকাটা নিয়ে এখান থেকে যেতে পারবা না, এই টাকাটা তুমি আমার কাছে দিয়ে দাও, আমি তোমার তোমার দেশে পাঠিয়ে দিব। তো আমি তখন তার কথা আসলেই কিছু বুঝি না, কি টাকা দিয়ে যাবো, এত টাকা, এটা তো 1 টাকা 2 টাকা না, অনেক টাকা। আমি বললাম যে না ম্যাডাম, আমি এই টাকা আপনাকে দিতে পারবো না, আমি এটা নিয়ে যাব। এই কথা বলার পরে একটা পর্যায়ে সে একটা বাঙালিকে ডাক দিল। এরিয়ার ভিতরে পাশের একটা বাঙালি গার্ডেনে কাজ করে, খাজুর গাছে কাজ করে, ওই লোকটা ডাক দিছে। ডাক দিয়ে বলে যে, আমারে বলে তোমার ফ্যামিলির নাম্বার আছে? আমি বললাম যে না, নাম্বার নাই। তখন ম্যাডামের নাম্বার বললো। বলার পরে এই লোকটা তখন করলো কি, এই বাংলাদেশে একটা নাম্বারে কল দিছে। কল দেওয়ার পরে ওই ডলার সিস্টেমে তখন কল দেওয়া যেত, বিভিন্ন ধরনের অ্যাপস মোবাইলে ছিল, ওগুলো দিয়ে কল দিছে। এখন কল দেওয়ার পরে আমার পরিবার থেকে তখন মানে দেখেন কল রিসিভ করছে, রিসিভ করে আমার আব্বার কাছে নিয়ে গেছে। আমি তখন ম্যাডাম বলে তোমার আব্বার সঙ্গে কথা বলো। আমি তো আব্বারে ফোন দিয়ে আমি কান্না করতেছি, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ওইটাই বললাম। আচ্ছা, আব্বারে ফোন দিয়ে আমি কান্না করতেছি। আব্বা আমার বললে, কিরে কান্না করতেছিস কেন? আমি বললাম, আব্বা আমি আপনার সঙ্গে 12 বছর পরে কথা বলতেছি। আব্বা আমার বলে, কি বলিস তুই আমার সঙ্গে 12 বছর পরে কথা বলতেছিস? তুই এক সময় এক নাম্বার থেকে কল দিতি, তুই তো আমার কালকেও কল দিয়েছিস। কালকে তোমার কল দিছি আমি? আব্বা বলে, তুই তো আমার কালকেও কল দিলাম, তো কালকেও তোর সঙ্গে কথা বললাম। আমার মাথায় তখন হাত উঠে গেছে, কি বলে আমি আমার আব্বারে কালকে কল দিছি? তো আমি বললাম, আব্বা আমার বলে, তুই তো আমার মাসে মাসে টাকা পাঠাইছিস, আমরা তো তোর টাকা পাইছি। যে মাসে মাসে টাকা পাঠাইছি? বলে তো মাসে মাসে তোর টাকা আসছে, তো আমরা তো তোর টাকা পাইছি, তুই এখন কান্না করতেছিস কেন? আমি বললাম, আব্বা আমি বাড়ি আসবো, আব্বা আমি বাড়ি আসবো। পরে বলে, তুই বাড়ি আসবি? আমি বললাম বাড়ি আসবো। আমার বলো বাড়ি আসবি? আমি বললাম বাড়ি আসবো। আব্বা বলে, আচ্ছা ঠিক আছে, তুই বাড়ি আয়, তুই সুখের খবর, কান্না করতেছিস কেন? আমি তখন লাইনটা কেটে ম্যাডামের দিকে তাকায় আছি। আমি তখনও বুঝতে পারিনি যে আমার সঙ্গে কি হচ্ছে, তখনও বুঝতে পারি না ভাই। পরে ম্যাডাম আমারে বলে, টাকাটা আমার কাছে দিয়ে যাও, এটা নিয়ে তুমি যেতে পারবা না, তবে এটার সমপরিমাণ আমি তোমাকে কিছু দিচ্ছি। পরে তিনি আমাকে কিছু স্বর্ণ অলংকার দেয়, এবং দেওয়ার পরে তিনি আমার হাতে একটা টিকিট দেয়, এবং আমার হাতে একটা নতুন পাসপোর্ট দেয়। মানে পাসপোর্ট বলতে আমার পাসপোর্টে আমার হাতে দেয়, এবং দেওয়ার পরে আমারে বলতেছে, তুমি এটা নিয়ে যাও, তুমি এটা নিয়ে যাও, তবে তোমাকে যে আমি বিদায় করে দিচ্ছি বা তোমাকে যে আমি চলে যেতে বলছি, তোমার সঙ্গে আমার লাস্ট কথা, তুমি যে এত বছর কোথায় কাজ করেছো, কোন জায়গায় ছিলা, কি করছো, এগুলো তুমি কাউকে বলতে পারবা না, এগুলো তুমি কাউকে বলতে পারবা না, কাউকে বলা যাবে না, কাউকেই বলতে পারবা না। আমি বললাম, কাউকেই বলবো না? বলে না, যদি বলো তোমার ক্ষতি হবে, তুমি যদি কাউকে বলো তোমার ক্ষতি হবে। কথা বলার পরে তখন সে আমাকে পাসপোর্টটা দিছে, আমার হাতে দিছে, এবং এখানে একটা শর্ত দিছে। শর্তটা হচ্ছে এইটা, সে যা চাইছে, আমি মোটামুটি যা চাইছি তার কাছে আমি সব পাইছি। আমার পরিবারকে সে যা দিছে, যা বলার মতো না।
এবং এগুলো আমি দেই না, আমার মাধ্যমে গিয়েছে। এবং আমি নাকি মাঝে মাঝে আমার আব্বাকে ফোন দিয়ে আম্মাকে ফোন দিয়ে কথাবার্তা বলতাম, কিন্তু ভাই 12 বছরে কোনো দিন আমি আমার বাবা মাকে একটা মিনিটের জন্য ফোন দিই নাই। তা আমার পরিবার বলে আমি কল দিয়েছি। যাই হোক, এরপরে আমার আব্বা আম্মা উনি আমাকে পাসপোর্ট দিল, সব কিছু দিছে এবং টিকিটটা পর্যন্ত কেটে দিছে। ওনারে সব কিছু নিয়ে আমি তখন এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টের গেটে আমাকে নামাই দিয়ে উনি চলে গেছে। তো আমি তখন পর্যন্ত বুঝতেছি না যে আমার সঙ্গে কী হচ্ছে। গোল্ডের বিষয়গুলো উনি রিসিট টিসিট দিয়ে দিছে, সব মোটামুটি উনি সব ঠিক করে দিছে। এই রিসিট টিসিট সব কিছু দিয়ে আমি তখন ইমিগ্রেশনে ঢুকে গেলাম, পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে ঢুকলাম। আমার কার্ড আছে, মানে সব কিছু মোটামুটি সব ঠিক আছে। এগুলো নিয়ে আমি ভিতরে ঢুকছি, ঢুকে মানে প্লেনে বসে আছি। পাশে তখন আমার একটা বাঙালি ভাই ছিল, উনি আমার দিকে বারবার তাকায়, আমি ওর দিকে বারবার তাকায়। মানে আমার তখন কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, বুঝতে পারবো না। বাংলাদেশে আসার পরে আমার আব্বা আম্মা তখন আমাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিলে পরে জানতে পারি আমি প্রতি মাসে তাদের জন্য প্রচুর টাকা পাঠাইতাম। আমার আব্বার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম। দেখেন, আমি ওই অ্যাকাউন্টে পর্যন্ত যাই যে আমার আব্বার অ্যাকাউন্টে টাকা কোত্থেকে আসছো বা কে পাঠাইছে। উনি বলতো ওমান থেকে ড্রাফট করা হইতো আমার আব্বার অ্যাকাউন্টে, মানে আব্বার অ্যাকাউন্টে ওমান থেকে ড্রাফট করা হইতো, এটা আমাকে বলতো। এটাই আমাকে বলছিল যে ড্রাফট তো আমি করি নাই। আমার আব্বা আমারে বলে, তোর সঙ্গে আমার প্রতিদিন কথা হইতো, তুই আমার সঙ্গে কথা বলতি, তুই কিন্তু তোর কোনো নাম্বার আমাকে দিতি না, আমি তোর সঙ্গে কথা বলতাম, তুই আমাকে ভালো ভালো সমাধান দিতি। এখন আমি আমার পরিবারকে এই জিনিসগুলো মানে বলতে পারতাম না, মানে বুঝাইতে পারতাম না যে আসলে আমি তাদের সঙ্গে কথা বলি নাই। বাড়িতে যাওয়ার পরে আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছিলাম। কি হয়েছে আমার সঙ্গে, মানে কি হচ্ছে আমার সঙ্গে আমি নিজেও বুঝতে পারি না। মানে এই দৌড়াদৌড়ির মধ্যে আমার যে পাসপোর্টটা ছিল আমি সেটাও হারাই ফেলছি। উনি আমাকে যে পাসপোর্টটা আমার হাতে দিয়েছিল, যেটার মধ্যে এয়ারপোর্টের সিলটি ছিল, ওইটাও হারাই ফেলছি, মানে কই জানে হারাই গেছে। এবার আমার আব্বা আম্মা দেখতেছে আমি মানসিকভাবে অনেকটা টেনশানে পড়ে গেছি, কথা বলি না, খাওয়া দাওয়া করি না, মানে একটা অন্যরকম টেনশনের ভিতরে পড়ে গেছি। তখন আব্বা আম্মা বলতেছে যে ওর কী হয়েছে, আমার বারবার বলে তোর কী হয়েছে। আমি বললাম যে না কিছু হয় নাই। আব্বা আম্মা আমার বলছে আমার কিছু হয় নাই। তারা তখন তুই খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করি না, মানে একটা মানসিকভাবে তখন একটা টেনশনে পড়ে গেছে, খাওয়া দাওয়া করি না। পরে আমার আব্বা আম্মা তখন বলতেছে ওরে বিয়ে করাইতে হবে, ওর বিয়ে করাইলেই ঠিক হয়ে যাবে, ওরে বিয়ে করাবো। তখন তারা করলো কি, আমাদের এলাকারই একটা মেয়ে নাম হচ্ছে আলো, ওই আলো মেয়েটাকে আমাকে বিয়ে করাবে। আমি করব না, তারপরও তারা আমাকে মেয়েটাকে বিয়ে করায়। বিয়ে করার পরও আমার বিবাহিত জীবন একই রকম কাটতেছে, মানে মানসিকভাবে আমি কোনো শান্তি পাচ্ছি না। যে কী হলো আমার সঙ্গে, 12 বছর আমি কোথায় ছিলাম, কিভাবে আমার অ্যাকাউন্টে টাকা, আমার পরিবার টাকা পাইলো, আমি তো তাদের সঙ্গে কথা বলি নাই, তারা তো বলে তাদের সঙ্গে কথা বলছে। মানে এই হিসাবগুলো মিলাইতে পারতাম না। এইভাবে দিন রাতগুলো কাটতেছে, মানে সারাক্ষণ একটা দেনে পড়ে থাকতাম। তো একদিন হলো কি, দুপুরবেলা আমাদের মসজিদের মধ্যে আব্বু আমার জিজ্ঞেস করতেছে যে তুই আমার কাছে বল তো তোর কী হয়েছে, তুই 12 বছর ছিলি, কারোর সঙ্গে নাকি কথাও বলিস নাই, এবং মানে তুই মানে কেমন যেন একটা হয়ে গেলি, মাসে মাসে টাকা পাঠাইতি, সবই ঠিক আছে, বিদেশে থাকতে তুই হেসে খেলে কথা বলতে, আমাদের সঙ্গে আনন্দ ফুর্তি করে কথা বলতে, কিন্তু বাড়ি আসার পর তুই আর কারোর সঙ্গে কথা বলিস না, তোর মুখ এরকম বন্ধ হয়ে গেল, মানে তুই চুপ হয়ে গেলে, কারণ কি? আমি তখন আমার আব্বার মুখের দিকে তাকিয়ে আব্বার একটা কথাই বললাম, আব্বা 12 বছরে আমি আপনার সঙ্গে 1 সেকেন্ডও কথা বলি নাই, আমি আপনাদের অ্যাকাউন্টে 1 টাকাও পাঠাই নাই। আব্বা আমারে বলে, কি বলিস তুই 12 বছরে তুই আমারে 1 টাকাও পাঠাস নাই, আমার অ্যাকাউন্টে 1 টাকাও দেস নাই, এগুলো কি বলিস, তুই কি পাগল হয়ে গেলি? আমি আমার আব্বারে বললাম, আব্বা আমি তখন ওই ম্যাডামের কথাটা মনে নেই যে ম্যাডাম বলছিল যে ওই ঘটনা তুমি কারো কাছে বলবা না, যে ওমানে তোমার সঙ্গে কি হয়েছে, তুমি কোথায় ছিলা, কোন জায়গায় কাজ করছো, এগুলো তুমি কাউরে বলবা না। আমার এগুলো কিচ্ছু মনে নেই। আমি তখন এই মসজিদের মধ্যে বসে আব্বাকে বলা শুরু করছি, আব্বা আমি 12 বছর আপনার সঙ্গে 1 মিনিটও কথা বলি নাই, আমি কোনোদিনও আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাই নাই, এবং আব্বা আমার কাছে মনে হয় আমি একটা পুরীর মহলে চাকরি করছি। এই কথাবার্তার মাঝে আব্বা তখন এসে আমার মানে আব্বার লোক কথা বলার সময় হঠাৎ করে আমি দেখলাম যে মসজিদের বারান্দা থেকে কে যেন আমাকে ডাক দিছে, আমার নাম বলে ইব্রাহিম বলে ডাক দিছে পরে আমি বলে, আব্বা আমি আসতেছি। আমি উইঠে এখানে মানে শুধুমাত্র মসজিদের বারান্দায় আসছি, এসে একটা লোকের দিকে তাকাইছি, মানে একটা লোক দাঁড়াইছে তার দিকে তাকায় আমি জায়গায় অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে তারা তখন আমাকে মানে টিয়ে দিয়ে বহু কষ্ট আমার জ্ঞান ফিরে আনে, এবং জ্ঞান ফিরিয়ে আনার পরে আমি মানে আর কথা বলতে পারি না। আমার বাকশক্তি তখন মানে কথা বলার তখন সম্পূর্ণ হারিয়ে যায়, আমি আর কথা বলতে পারি না, কথা বলার অনেক চেষ্টা করি, কথা বলতে পারি না। বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই আমার পরিবার আমাকে দেখায় নাই। সমস্ত ডাক্তার কবিরাজ সমস্ত জায়গায় আমাকে দেখাইছে, আজ পর্যন্ত আমি আর ভালো হইনি। এখন আমি বোবা,
আমার বিয়ে শাদী হয়েছে, আমার আব্বা আমাকে বিয়ে করাইছে, আলোর ঘরে আমার 2টা মেয়ে, একটা ছেলে হয়েছে, 2 মেয়ে 1 ছেলেকে নিয়ে তারা মোটামুটি বড় হয়ে গেছে। এবং পরিশেষে আমি আমার বাবার কাছে, যেহেতু আমি বোবাই হয়ে গেলাম, আমি লিখে আমার পরিবারকে সব কিছু বলি যে আমার সঙ্গে এটা হয়েছে। তারা আদৌ অনেকেই বিশ্বাস করে, অনেকেই বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে আমি তাদেরকে প্রমাণও দিতে পারি না, আর যারা বিশ্বাস করে তারা অনেকেই বিশ্বাস করে। তো এখন আমি একরকম বোবা, বাট আমার কোনো অভাব নাই। আমাকে ম্যাডাম যা দিয়েছে, শেখ মানার বিন ওয়ালিদ যা দিয়েছে তা দিয়ে আমার 14 পুরুষ বউ সে খেতে পারবে। কিন্তু আমি এখন বোবা, কথা বলতে পারি না। আমার ছেলেমেয়েরা এখন বেশ বড় হয়ে গেছে। এবং এই ঘটনাটা আমার এক চাচি আছে, দুঃসম্পর্কের এক চাচি হয়, উনি আপনার গল্প সবসময় শোনে। ওনার নাম হচ্ছে খাদিজা আক্তার। এই খাদিজা আক্তার আমার ওই চাচির মাধ্যমে আমি আপনার গল্পগুলো শুনছি। উনি যদি আমার চাচি হয় তবে আমার প্রায় সমবয়সী হবে, আমার দুঃসম্পর্কের চাচি। এবং ওনার মাধ্যমে আমি আপনার গল্পগুলো শুনতাম এবং আমি আমার চাচিকে, খাদিজা আক্তারকে সমস্ত কিছু লিখলাম। উনি বলেছে আপনাকে পাঠাবে, যদি পাঠায় আপনি আমার গল্পটা রেকর্ড করতে পারেন, তবে ভয় পাবেন না, আমার গল্প রেকর্ড করলে এখন আর কিছু হবে না। আমি অনেক কবিরাজদের কাছে গিয়েছিলাম, আমি পরীর গোপন তথ্য পাশ করেছি, এই জন্যই আমার সঙ্গে এটা ঘটেছে। এবং ওই দিন মসজিদে বসে আমি আমার আব্বাকে আরও কিছু কথা বলেছি, যেগুলোতে আমার আরও বড় সমস্যা হয়েছে। এই গোপন কথাগুলো আমি আপনাকে বললাম না, এটা আমি আপনাকে না বলে যতটুকু আমি আপনাকে বলেছি আপনি অতটুকু রেকর্ড করতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না আশা করছি। আপনি ভালো থাকবেন, আর আরও যদি অন্য কিছু জানার ইচ্ছা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত আমার সঙ্গে থেকে খুলনার ভাই ওমান প্রবাসী ইব্রাহিম হোসেনের জীবনের এই আশ্চর্যজনক, অবিশ্বাস্য, আমি আসলে অবিশ্বাস্যই বলবো, যে অবিশ্বাস্য এই বাস্তব ঘটনাটা শোনার জন্য। দেখেন, ইব্রাহিম ভাই তিনি বলেছে বাস্তব, এবং আমি যে রেকর্ড করেছি আমি নিজেও বুঝতেছি না যে আমি কী বলেছি। আসলে এই সমস্ত জিনিসগুলোর কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ দেওয়ার ক্ষমতা কারোই নাই, এটা কেউই দিতে পারবে না। এইগুলো আসলে কীভাবে হয়, কেন হয়, আমার মাথায় আসে না, আমার মাথার উপর দিয়ে যায়, তা আল্লাহ ভালো জানে। এবং ইব্রাহিম ভাইয়ের সঙ্গে, উনি এখন বোবা মানুষ, ওনার একটা ছবি তার মানে চাচি হয় সম্পর্কে, ওনার সমবয়সী হবে কেমন চাচি, খাদিজা আক্তার, উনি ছবি পাঠাইছে, একদম খুব সুন্দর এক নুরানি চেহারার মানুষ। তো ওনার আমি আসলে বুঝি না, আল্লাহ ভালো জানে। সত্যি বিশ্বাস করেন, আমার এই গল্পটা রেকর্ড করার পরে আমার ভিতরে জানি একটু কেমন কেমন লাগছে। তো যাই হোক বন্ধুরা, গল্প কেমন লেগেছে, গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।